আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আমাদের বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে আমরা কোনোভাবে সাহায্য করতে পেরেছি, অথবা কিছু কনসেপ্ট হয়তো ক্লিয়ার করতে পেরেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সামনের ক্লাসগুলোতেও আমাদের সাথেই থাকবেন, এবং যেভাবে এখন আপনারা যতটুকু মনোযোগ দিয়ে বা যতটুকু প্যাশন নিয়ে পড়াশোনা করছেন, আই গেস এই ব্যাপারটি আপনাদের জন্য কন্টিনিউড থাকবে। বিকজ অ্যাজ উই নো, প্র্যাকটিস মেক্স এভরিওয়ান পারফেক্ট, রাইট? যদিও পারফেকশন বলে আসলে কিছু নাই, বাট আমাদেরকে প্র্যাকটিস করতে থাকতে হবে, আমাদেরকে নিজেদেরকে ক্রমান্বয়ে উন্নত করতে থাকতে হবে। সো দিস ইজ ওয়াই আই রিকোয়েস্ট, প্রিভিয়াস যে টপিকগুলো ছিল যদি আপনাদের মনে হয় যে সেই টপিকগুলো ক্লিয়ার করা নেই, একটু কষ্ট করে রিভিউ করে নিন। আর যদি মনে করেন যে না, এখন ক্লিয়ার করা আছে, দেন আজকের ক্লাসটিতে মনোযোগ দিন, এবং যখন আমরা সময় পাবো, সুযোগ পাবো, এগুলোকেও আমরা আপডেটেড রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আলোচনায়। আমরা আপনাদের সামনে আজকে বেসিক্যালি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 8, আর যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স হিসেবে পড়েছি, তার প্রথম খণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমাদের আজকের আলোচনায় যে টপিকগুলো কভার করা হবে সেগুলোর একটা আউটলাইন প্রথমে আমরা বলে নিচ্ছি, যাতে করে আপনারা এখন মাইন্ডসেটটা ঠিক করে ফেলতে পারেন যে না, আমরা আসলে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা পড়াশোনা করব প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম নিয়ে। তারপর দেখতে পাচ্ছেন আমরা মাইকেলসন মাউলি এক্সপেরিমেন্ট বা মাইকেলসন মাউলি পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়েও কিছু কথাবার্তা থাকবে, যেখানে আমরা জানি দুটো ভাগে ভাগ করা আছে, বিশেষ তত্ত্ব এবং সার্বিক তত্ত্ব। লরেন্স রূপান্তর এবং বিপরীত রূপান্তর নিয়েও কথাবার্তা আমরা বলবো, যদিও হয়তো বা একেবারে ডিটেইল থিওরিক্যাল আলোচনা হবে না এখানে, বাট স্টিল আমরা কিছু জিনিস ক্লিয়ার করার অ্যাটলিস্ট চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর দৈর্ঘ্য সংকোচন বা লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন কিংবা কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা কিংবা রিলেটিভিটি অফ মাস, ভর শক্তি সম্পর্ক, রিলেশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি, যেটা আমরা জানি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার্ড, এই ফর্মুলাগুলো নিয়েও আমরা আসলে কথাবার্তা বলবো। বেসিক্যালি এগুলো ফর্মুলা না, দিস আর রিলেশনস, মানে যা নিয়ে আসলে কথাবার্তা বলি আমরা পদার্থবিজ্ঞানে। যদিও আমরা অঙ্ক সলভের জন্য বা নাম্বার পাওয়ার জন্য ফর্মুলা বেস চিন্তা করি, বাট যদি জিনিসগুলোকে আমরা টপিক ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে পারি যে এটা একটা ধারণা, এটা একটা নতুন নোশন আমাদের জন্য শেখার জন্য, আই গেস তাহলে হয়তো বা আমাদের কাছে ব্যাপারগুলো একটু ইজিয়ার হতে পারে, বা একটা প্রেশার হয়তো কমতে পারে যে না, এটা আমাদের পারতেই হবে এমন না, বোঝার চেষ্টা করি, বুঝে দেখি আসলে কতটুকু করতে পারা যায়। এন্ড আই এম শিওর আপনারা সবাই জানেন যে প্র্যাকটিস মেক্স এভরিওয়ান পারফেক্ট, রাইট? সো যত বেশি আপনারা আসলে এগুলো নিয়ে আপডেটেড থাকার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, নাড়াচাড়া করবেন, তত এই স্কিলটা আপনাদের জন্য আরো ধারালো হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা আসলে কথাবার্তা শুরু করি। আমাদের প্রথম যে টপিকটি আছে প্রসঙ্গ কাঠামো, এটি নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই বুঝি বা জানি প্রসঙ্গ কাঠামো কাকে বলে। যদি না জানি সেক্ষেত্রে আমি একটু রিমাইন্ড করিয়ে দিতে চাই। আমরা যে কোনো কিছু যখন কোনো একটা জায়গায় বসে করি, বা যে কোনো কোথাও আমরা কোনো একটা ঘটনা ঘটাই, যদি সেখানে আমাদের মেজারমেন্টের ব্যাপার দরকার হয় বা পরিমাপ করার দরকার হয়, তখন আমাদের কোনো না কোনো কিছুকে স্ট্যান্ডার্ড ধরে আমরা পরিমাপ করি। লেটস সে আমি এখন যে জায়গায় বসে আছি, সেই জায়গার পয়েন্ট, সে কোথায় বসে আছি এই জায়গাটা যদি বোঝাতে চাই, কোনো একটা জায়গা থেকে আমাকে অ্যাটলিস্ট শুরু করতে হবে যে এখান থেকে আমি এতটুকু দূরে আছি, রাইট? সো যেই জায়গাতে বসে আছি তার পরিপাশের সাপেক্ষে কিন্তু আমার অবস্থান, বা আমি যদি গতিশীল হয় আমার বেগ এটসেট্রা আমরা আসলে মেজার করব বা পরিমাপ করব, তাই না? সো এই পরিমাপের ব্যাপারটার জন্য আমাদের কি করতে হয়, একটা ফিক্সড কাঠামোকে নিয়ে আসতে হয় বা চিন্তা করতে হয়, যার সাপেক্ষে আমরা কোনো একটা প্রসঙ্গ বস্তুকে বা কোনো একটা অবজেক্টকে অবজার্ভ করি এবং তারপর তার উপর বেস করে সব ধরনের পরিমাপগুলো করি। তো ওই যে ফিক্সড ফ্রেম, ফিক্সড স্ট্রাকচার, তাকে আমরা বলেছি কি রেফারেন্স ফ্রেম। এখন এই আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা দু রকম রেফারেন্স ফ্রেম নিয়ে আসলে বেসিক্যালি কাজ করি। প্রথমত বলা হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো, বলা হয়েছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, অর্থাৎ এখানে কিন্তু ভাইয়া খেয়াল করে দেখবেন, জড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বলা হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, অর্থাৎ মাথায় রাখতে হবে এখানে কোনো ত্বরণের ব্যাপার আসছে না, একটা কাঠামো সাপেক্ষে অন্য আরেকটা কাঠামো অবশ্যই একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল থাকবে। অর্থাৎ যে সকল কাঠামোতে বলা হয়েছে নিউটনের প্রথম সূত্র বা গতিসূত্র অর্জন করা যায়, তার মানে কি আমরা জড়তার ধারণাগুলো আসলে কাজে লাগাতে পারবো, এরকম প্রসঙ্গ কাঠামোগুলোই আমাদের জন্য হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। দ্যাটস ওয়াই জড়তা বা ইনার্শিয়া ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? যেমন ধরি আমাদের এখানে একটি কাঠামো হচ্ছে এস, আরেকটি কাঠামোকে ধরে নিচ্ছি আমরা এস প্রাইম। আমরা এটাও ধরে নেই যে এস কাঠামোর সাপেক্ষে আমাদের এস প্রাইম কাঠামোটি এক্স অক্ষের ধনাত্মক দিকে উইথ দি পজিটিভ ডিরেকশন অফ এক্স এক্সিস একটা নির্দিষ্ট ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে বা ধ্রুব বেগে গতিশীল, ঠিক আছে? যদি এইটুকু আমরা ধরে নেই, তাহলে আমরা এই দুটি প্রসঙ্গ কাঠামোকে অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে আলোচনা করতে পারি। আমরা পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে লরেন্স ট্রান্সফরমেশন পড়েছি কিংবা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিগুলোর এক্সপ্যানশন পড়েছি, দ্যাট ইজ যখন আমরা লেন্থ কন্ট্রাকশন পড়বো, যখন আমরা কাল দীর্ঘায়ন পড়বো,
যখন আমরা মাস নিয়ে পড়াশোনা করব বা রিলেটিভ মাস নিয়ে পড়াশোনা করব, তখন কিন্তু আমাদের বেসিক্যালি বারবার এই জড় প্রসঙ্গ কাঠামোগুলোকে নিয়েই আলোচনা করতে হবে। দিস ইজ ওয়াই জড় প্রসঙ্গ কাঠামোটা কি বোঝা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল আর কি। এনিওয়েজ, অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে বলা হয়েছে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাথে ধ্রুববেগে গতিশীল নয়। আমরা কিন্তু ত্বরণের সংজ্ঞায় পড়েছি, যদি ধ্রুববেগ না থাকে অর্থাৎ অসম বেগ থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ত্বরণের সৃষ্টি হয়। কারেক্ট? সো দ্যাট মিনস আমি বলতে পারি অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে সেই রেফারেন্স ফ্রেম যেখানে আসলে ধ্রুববেগ নাই বা ত্বরণের অস্তিত্ব থাকবে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা জড়তার কথা বলতে পারবো না, কারণ যদি আমরা কোনো বস্তুর উপর ত্বরণ আসতে দেখি তার মানে বাহ্যিক বল আছে, বাহ্যিক বল থাকা মানেই কিন্তু সেখানে আর ধ্রুববেগ বা কোনো বস্তুর জড়তা বজায় থাকার কোনো সিচুয়েশন বা অবস্থা আসলে আমাদের জন্য থাকে না। রাইট? এই ব্যাপারগুলো একটু আমাদেরকে খুবই সূক্ষ্ম জিনিস একটু ক্ল্যারিফাই করে মনে রাখলে বা কানেক্টিং দ্য ডটস কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করে মনে রাখলে আই গেস আমাদের জন্য বোঝাটা একটু সহজ হবে, তাই না? তো যেটা বলছিলাম আসলে আমরা যে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দিতে যাই, আমরা ধরে নিচ্ছি এটা পূর্বের মতো এস প্রসঙ্গ কাঠামো, ধরে নিচ্ছি এটা এস প্রাইম প্রসঙ্গ কাঠামো, এবং ধরে নিচ্ছি আমাদের এই এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটি এস কাঠামোর সাপেক্ষে একটা নির্দিষ্ট ত্বরণ লেটস সে এ এক্সিলারেশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? যখনই এক্সিলারেশনের কথা বলছি তখনই কিন্তু আসলে ধ্রুববেগের কথাটা থাকছে না। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ইন দিস পার্টিকুলার কেস বা এটাকে আমরা S1 বা S1 প্রাইম বলি, ইন দিস পার্টিকুলার কেস আমরা এই দুটো রেফারেন্স ফ্রেমকে কিন্তু বলবো অজড় প্রসঙ্গ কাঠামো কিংবা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো এরপরে আমরা যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি আসলে মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট। প্রবাবলি পুরো ফিজিক্সে সব থেকে বড় যদি কয়েকটা এক্সপেরিমেন্টের নাম করতে বলা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টটি অলওয়েজ অনেক উপরের লেয়ারে থাকবে। কারণ মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টটা পুরো ফান্ডামেন্টাল একটা ধারণা চেঞ্জ করে দিয়েছিল সেই আমলে, যেটা আসলে ওই সময়ে ওইখানকার বিজ্ঞানীরা এটাকে এই রেজাল্টটাকে নিয়ে আসলে কিভাবে তারা ইন্টারপ্রিট করবে বা কিভাবে তারা এটাকে প্রসেস করবে সেটাই বুঝতে পারেনি তারা। পরবর্তীতে মানে আফটার মেনি ইয়ার্স যখন আইনস্টাইন আসলেন, তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিলেন, তারপর আসলে মানুষজন এই ট্রুলি এই মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টের যে সিদ্ধান্তগুলো ছিল তাদেরকে মানে ইন রিয়ালিটি ভালো মতো সিগনিফাই করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আসলে এটার সিগনিফিকেন্সটা কতটুকু। এখন এক্সপেরিমেন্টটা নিয়ে আমি আসলে অত জটিল আলাপে যেতে চাই না। ফার্স্ট অফ অল আমাদেরকে চিন্তা করতে হবে যে এই এক্সপেরিমেন্টটা ব্যাক ইন 1887, অনেক আগের কথা কিন্তু আসলে 1867 সালে বেসিক্যালি এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। এবং তখন আমরা কিন্তু বেসিক্যালি মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ ছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে যে কিছু আছে সেটার অস্তিত্ব সম্পর্কে খুব একটা অবগত ছিলাম না, বা আমরা জানতাম না যে আসলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ডিল করতে হয় এগুলোকে নিয়ে। সো তখন মানুষের ধারণা ছিল যে যেমন সব থেকে কমন মেকানিক্যাল ওয়েভ হচ্ছে সাউন্ড। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, এটা কিন্তু সাউন্ড ওয়েভের মাধ্যমে, রাইট? এখন ঘটনা হচ্ছে এই যে সাউন্ড ওয়েভ, আমরা জানি সাউন্ড ওয়েভ আসলে কোনো মিডিয়াম ছাড়া চলাচল করতে পারে না। সো দ্যাট মিনস স্পেসে আসলে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না, রাইট? যদি এখন চাঁদে কোনো বিস্ফোরণ হয়, অথবা এগুলো ছোটবেলা থেকে আমরা বইয়ে পড়ে এসেছি যে চাঁদে কোনো বিস্ফোরণ হলে আমরা কখনোই পৃথিবীতে বসে সেই বিস্ফোরণের কোনো শব্দ শুনতে পারবো না, বিকজ মাঝখানে কোনো এয়ার মিডিয়াম বা যে কোনো মিডিয়ামই কোনো অস্তিত্ব নাই আসলে। তো ব্যাক অ্যাট দ্যাট টাইম সাউন্ড ওয়েভের পাশাপাশি আমরা যখন লাইটকে নিয়ে চিন্তা করা শুরু করেছিলাম, আমরা অ্যাজ ইন দ্য হোল সায়েন্টিফিক ওয়ার্ল্ড লাইটকে নিয়ে চিন্তা করার সময় তারা বলেছিলেন যে ঠিক আছে, যেহেতু সাউন্ডের জন্য মেকানিক্যাল ওয়েভের জন্য আমার চলাচলের জন্য মিডিয়াম প্রয়োজন হয়, সো অবভিয়াসলি লাইটের জন্য মিডিয়াম প্রয়োজন হবে, রাইট? দ্যাটস অনলি ফেয়ার। দ্যাটস ওয়াই তারা কি করলেন, তারা চিন্তা করলেন যে সমগ্র পৃথিবীতে বা সমগ্র স্পেসে আসলে ইথার বলে একটা মিডিয়াম আছে যেটা অদৃশ্য, বাট এটা লুমিনিফেরাস মিডিয়াম। লুমিনিফেরাস মিডিয়াম মানে হচ্ছে গিয়ে যে এই মিডিয়ামের মাঝখান দিয়ে আলো চলাচল করতে পারে, যেমন স্বচ্ছ কাচের মধ্য দিয়ে কিন্তু আলো খুবই সহজে চলাচল করতে পারবে, বা পরিষ্কার পানির মধ্য দিয়েও কিন্তু আলো চলাচল করতে পারবে, রাইট? সো দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ লুমিনিফেরাস মিডিয়াম, বা যে মাধ্যমের মাঝখান দিয়ে আলো বিনা বাধায় চলাচল করতে পারে। এনিওয়েজ, সো বলা হয়েছিল যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই ইথারে ডুবে আছে। তো এখন ঘটনা হচ্ছে মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট কিন্তু ইন্টারেস্টিংলি ওনারা যে কারণে এক্সপেরিমেন্ট করেছিলেন তারা হচ্ছে এই ইথারের যে ইফেক্টটা আছে, প্রভাবটা আছে, সেটা বোঝার জন্য করেছিলেন। অ্যান্ড বুঝতে হবে যে 1887 সালে এত ফাইন, এত সূক্ষ্মভাবে তারা অ্যাপারেটাসটাকে ডিজাইন করেছিলেন, তাদের যে মাইকেলসন মরলি অ্যাপারেটাস আছে। আই এম শিওর দে হ্যাভ এ ডিফারেন্ট নেম, বাট আমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই আমি আসলে উল্লেখ করতে চাচ্ছি না নামগুলো কি, কারণ এখানে একটা কারণ বলে নেই। আমরা অনেক সময় দেখা যায় যে যেই জিনিসটাতে আসলে আমাদের ডিটেইলে যাওয়ার দরকার নাই সেটাতে আমরা ডিটেইলে চলে যাই। There is this saying that the devil is in the details, right?
সো কারণ কি, কারণ যত বেশি আমরা একটা ব্যাপারে ফোকাসড হব আমরা কিন্তু আসলে বিগার পিকচার থেকে সরে যাব। আই এম শিওর মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের অনেক জানার আগ্রহ আছে, বা এখানে যতগুলো থিওরি আলোচনা করবো হয়তো আমাদের এগুলো নিয়ে অনেক জানার আগ্রহ আছে, বাট এতটুকু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের কাছে যে সময়টা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, এটা খুবই মানে খুবই কনসাইজ একটা টাইম পিরিয়ড, রাইট? সামনে অ্যাডমিশন টেস্ট আমাদের। সো এই অ্যাডমিশন টেস্টের জন্য আপাতত যেই ট্রিক্সগুলো, যেই স্কিলগুলো আমাদের দরকার, আমার কাছে মনে হয় সেই স্কিলগুলোর উপর আমাদের আসলে বেশি জোর দেওয়া দরকার, রাদার দেন গোয়িং ইনটু দ্য ভেরি ডিপ ডিটেইলস অফ দিস পার্টিকুলার সিরিজ। ঠিক আছে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু মোটেও এখানে ডিপে যাওয়াকে ডিসকারেজ করছি না, প্লিজ। ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যদি আমরা ডিপে এখন চলে যাই অ্যান্ড ইফ উই ডু নট হ্যাভ দ্যাট মাচ টাইম নাও টু এক্সপ্লোর দিস ডিটেইলস, আমাদের জন্য ব্যাপারটা কিন্তু একটু হলেও ক্ষতিকর হতে পারে। সো দ্যাটস হোয়াট আই এম ওয়ারিড অ্যাবাউট, অ্যান্ড এতগুলো ক্লাস করে আসার পর এরকম হতেই পারে যে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারছি না, অনেক কিছু আমাদের মানে নাগালের বা আয়ত্তের বাইরে দিয়ে চলে যাচ্ছে। সো তখন একটু সহজভাবে বোঝার জন্য আমাদের মনে হয় যে ঠিক আছে আরো একটু ডিটেইলস জানি। তো মাইকেলসন মরলি নিয়ে যদি খুব বেশি ডিটেইলসে যেতে গিয়ে আমার দেখা যায় গেল 2-3 দিন সময় বা বিশাল একটা সময় নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট বলবো না, বিশাল একটা সময় ব্যয় হয়ে গেছে আসলে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি অন্যান্য টপিকগুলোর উপর আমি জোর দিতে পারবো না। সো দিস ইজ ওয়াই আমরা এত ডিটেইলে, এত মানে গভীরভাবে হয়তো বা এক্সপেরিমেন্টটাকে নিয়ে যাবো না, বাট এতটুকু আমরা জেনে রাখি যে দিস এক্সপেরিমেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট টু চেঞ্জ দ্য কোর্স অফ দি হোল সায়েন্টিফিক জার্নি। অ্যান্ড অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা চাইলে আমাদের অবসর সময় অবশ্যই দেখতে পারি, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারি, প্রচুর আর্টিকেলস আছে, প্রচুর ব্লগস আছে, কিন্তু ফর নাও আমরা একটু ফোকাস থাকি আমাদের অ্যাট হ্যান্ড টপিকগুলো নিয়ে। ঠিক আছে, এনিওয়েজ, তো মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টে যেটা করা হয়েছে যে দেয়ার ইজ দিস সোর্স, এটা একটা লাইট সোর্স কিন্তু, ঠিক আছে, এটি একটি আলোক উৎস বা লাইট সোর্স। ঠিক আছে, সো লাইট সোর্স থেকে প্রথমে একটা আলো ফেলা হয়েছে, যে আলোটা পড়েছে এই যে P1 প্লেট দেখতে পাচ্ছেন, এই P1 প্লেটটা বেসিক্যালি একটা হাফ সিলভার্ড মিরর, মানে অর্ধেক পাড়া লাগানো একটা মিরর বা আয়না বলতে পারেন। তার কারণ কি, কারণ এর মাঝখান দিয়ে যেন কিছু অংশ আলো প্রতিফলিত হয়ে এই পাশে চলে যেতে পারে, আর কিছু অংশ যেন পুরোটা ভেদ করে একদম সোজা চলে আসতে পারে। দ্যাটস ওয়াই ওয়ান সিঙ্গেল লাইট বিম, একটা মাত্র আলোকরশ্মি থেকে আমরা দুটো আলোকরশ্মি ক্রিয়েট করার জন্য এরকম একটা স্পেসিফিক স্পেশাল অ্যাপারেটাস ইউজ করেছি, যেটাকে আমরা হাফ সিলভার্ড মিরর বলতে পারি। ঠিক আছে, হাফ সিলভার্ড মিরর। এনিওয়েজ, তো এই হাফ সিলভার্ড মিরর থেকে যখন কিছু আলো রিফ্লেক্টেড হয়ে উপরে যাবে এবং কিছু আলো একদম সরাসরি পাস থ্রু করবে, তারপর কিন্তু এখানে আবার দুটো মিরর রাখা আছে। ঠিক আছে, এখানে একটা মিরর M1 আছে, তারা গিয়ে এই মিরর M1 এবং M2 তে হিট করবে, এবং এই মিরর M1 এবং M2 এরা কিন্তু ফুল ফ্লেজেড মিররস। এখানে কিন্তু কোনো আলাদা স্পেসিফিক ট্রিক্স নাই, কোনো ট্রিক মানে কোনো কিছু নাই, এখানে সিম্পলি তারা আবার প্রতিফলিত হয়ে যাবে, দুটোই প্রতিফলিত হয়ে হোয়াট উই উইল সি ইজ তারা এ বিন্দুতে মিলিত হবে। এখন যদি দুটি আলোক তরঙ্গ, ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে এখানে আমরা আলোক তরঙ্গ ধর্মকে একটু হইলেও ইমফাসাইজ করছি, যখন এই দুটি আলোক তরঙ্গ পরস্পর এসে আবার আপতিত হবে, মিলিত হবে, আমরা জানি তখন সেখানে ইন্টারফিয়ারেন্স ক্রিয়েট হয়, অর্থাৎ ব্যতিচার সৃষ্টি হয়, তাই না? এবং ব্যতিচার হওয়ার জন্য আসলে সেখানে আমরা কিছু ব্যতিচার প্যাটার্ন বা ডোরা দেখি, যেগুলো আমরা ভৌত আলোক বিজ্ঞানে আসলে দেখে এসেছি, রাইট? সো যেটা বুঝতে হবে যে আলোক রশ্মি একটা এ থেকে M1 এর দিকে চলে গেল, একটা এ থেকে M2 এর দিকে চলে গেল, M1 এবং M2 থেকে দুটো আলোক রশ্মি কিন্তু প্রতিফলিত হয়ে একই রাস্তায় ফিরে আসছে, এবং এ বিন্দুতে মিলিত হওয়ার পর দুইজনই কি করছে, এইখানে আমার একটা লেটস সে টার্গেট আছে আর টেলিস্কোপ আছে, সেই টেলিস্কোপের দিকে আমার কাছে আলোক রশ্মিটা চলে আসতেছে, এবং আমরা এই টেলিস্কোপ দিয়ে বেসিক্যালি সেই আলোক রশ্মিটাকে অবজার্ভ করব। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি এখানে আসলে আমরা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখি, তাহলে যেটা হবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ঠিক আছে আলোক রশ্মিটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। কেন আইডেন্টিফাই করতে পারছি? বেসিক্যালি বিকজ অফ দি হোল ইন্টারফিয়ারেন্স প্রসেস, রাইট? ঘটনা হচ্ছে মাইকেলসন মরলি শুধুমাত্র এটাকে এক ডিরেকশনে রেখে কাজটি করেনি। প্রথমত উনি হচ্ছেন কি এক্স এক্সিস বরাবর, ওনারা এক্স এক্সিস বরাবর লাইটটাকে পাস করিয়েছেন, পরবর্তীতে ওনারা একদম 90 ডিগ্রি কোণে সম্পূর্ণ অ্যাপারেটাসটা ঘুরিয়ে ওয়াই এক্সিস বরাবর লাইটটাকে থ্রো করেছেন। দ্যাট মিনস এখানে যেরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি সোর্সটা ডান দিকে, কিছুক্ষণ পর টোটাল যদি আমরা চিন্তা করি যে টোটাল এই ফিগারটা আছে, এটাকে আমরা 90 ডিগ্রিতে শিফট করছি, সো তখন দিস কুড বি আওয়ার সোর্স, এখান থেকে লাইট রেটা যাবে। ঠিক আছে, সো এই যে এটা যদি এস হয়, এটা তখন হচ্ছে আমাদের জন্য এ। ওকে, সো যেহেতু ডিফারেন্ট ডিরেকশনে লাইট যাচ্ছে এবং মাঝখানে আমরা একটা ইথার মিডিয়াম বলে চিন্তা করছি, ডিরেকশন যদি ডিফারেন্ট হয় আমরা জানি মিডিয়ামের রেসপেক্টে, রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট যদি গতিশীল হয় সেখানে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি একটা ব্যাপার হয়। সো অবশ্যই এখানে দুইজনের টাইম বা দুজনের জন্য ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন একরকম হওয়ার কথা না।
কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার স্টেটাসে ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর এক্সপেরিমেন্টটা করে টিতে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখেছি, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপারেন্সটাকে ঘুরিয়ে আরো এক ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন দেখেছি। এখন থিওরিটিক্যালি যদি আসলে এখানে টাইমের ডিফারেন্স হয়, যদি আসলে এখানে ইথার মিডিয়াম বলে উপস্থিত কিছু থাকতো, তাহলে এই ইন্টারফারেন্স প্যাটার্নগুলোর মধ্যে একটা স্লাইট চেঞ্জ দেখা যেত। কিন্তু আমাদের মাইকেলসন মরলি তারা কিন্তু টোটালি কোনো রকম কোনো ডিফারেন্স এই প্যাটার্ন দুইটার মধ্যে দেখেন নাই। দ্যাট মিনস ওনারা এক্স অ্যাক্সিস বরাবর যে প্যাটার্ন পাইছেন, ওয়াই অ্যাক্সিস বরাবর একই ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচারের ডোরা পাইছেন। এখান থেকে ওনারা সিদ্ধান্তে এসেছিলেন যে আসলে মহাবিশ্বে ইথার বলে কিছু নাই, আলোর বেগ একটি ধ্রুব রাশি, কারণ ধ্রুব রাশি যদি না হইতো তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আলোক রশ্মির এই পরিবর্তনের জন্য একই রকম ডোরা বা ব্যতিচার ডোরা আসতো না। এবং তারপর ওনারা আসলে বলেছেন যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। কেন সঠিক নয় এটা আই গেস আমাদের বইয়ের থিওরিতে আমরা পড়েছি, বিকজ আলোর বেগ সবসময় কি হতে হয়, একটা ধ্রুব রাশি হতে হয়। যদিও 1887 সালে দিস ওয়াজ নট অ্যাপ্রিসিয়েটেড অ্যাট অল, বিকজ তখন আসলে আমরা বুঝতেই পারি নাই হাউ টু প্রসেস দিস ইনফরমেশন। বাট on later life যখন আইনস্টাইন এগুলোকে নিয়ে কাজ করেছেন, those theories did really help us to understand what Michelson-Morley earlier had explained to us. তো পরবর্তী টপিকে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। তো আমি শুরুতেই বলেছিলাম আপেক্ষিকতা তত্ত্বের বেসিক্যালি দুটো পার্ট আছে, একটি বিশেষ তত্ত্ব আর একটি সার্বিক তত্ত্ব। ব্যাপারটা বুঝতে হবে যে বিশেষ তত্ত্ব এসেছিল 1905 সালে, and that was the very first or very starting or very beginning of this whole damn thing, ঠিক আছে? তো আইনস্টাইন বেসিক্যালি কিভাবে ব্যাপারটা চিন্তা করেছিলেন সেই ডিটেলস আমরা নাই যাই, বাট প্রোগ্রেশনটা নিয়ে একটা কথাবার্তা বলি। আই গেস এটা পড়লে আমরা বুঝতে পারবো। যেমন বলা হচ্ছে আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব হচ্ছে পরস্পরের তুলনায় সমগতিতে সঞ্চারণশীল, অর্থাৎ অত্বরিত, অর্থাৎ যেখানে আমাদের এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমাদের এখানে কি থাকবে, পরস্পরের সাপেক্ষে সুষম বেগে গতিশীল যেই বস্তু কণাগুলো আছে বা প্রসঙ্গ কাঠামোগুলো আছে তাদেরকে নিয়ে বা সেই সিস্টেমগুলোকে নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। সো আমরা বেসিক্যালি যে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে যে কথা বলেছিলাম শুরুতে, আমরা বলতে পারি আপেক্ষিকতার এই বিশেষ তত্ত্বতে আমরা সেই জড় প্রসঙ্গ কাঠামো নিয়েই বেসিক্যালি কাজ করে থাকবো। তো ব্যাপারটার প্রোগ্রেশন এভাবে চিন্তা করে দেখি যে যখন কোনো বস্তুকে নিয়ে আমরা আসলে চিন্তা করব, ফার্স্ট অফ অল কিন্তু আমরা বস্তুকে মানে শুরুতেই তার মধ্যে ত্বরণ আছে এই ব্যাপারটা চিন্তা করব না। প্রধানত ধরে নিব যদি গতিশীল থাকে, বস্তুটাকে ধরে নিলাম সে সমদ্রুতিতে আছে, তারপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন তার মধ্যে আসলে ত্বরণের সৃষ্টি হবে বা গতির পরিবর্তনের ব্যাপারটা আসবে। মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা আসলে একটা গতিশীল বস্তু করার কথা বলছি, রাইট? সো সেই প্রোগ্রেশনে আসলে চিন্তাটা এসেছে 1905 সালে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা সমগতিতে বা হচ্ছে গিয়ে সুষম বেগে কোনো বস্তু কণা যখন যাচ্ছে সেখানে আপেক্ষিকতা কিভাবে আসলে কাজ করে সেই ব্যাপারটাকে নিয়ে কথা বলা হয়েছে, এবং তার পরবর্তীতে 1916 সালে আপেক্ষিকতা সার্বিক তত্ত্ব নিয়ে কথা বলা হয়েছে, যেখানে আসলে আমরা পরস্পরের সাপেক্ষে বস্তু কণাগুলোর ত্বরণকেও আলোচনায় নিয়ে এসেছি, ঠিক আছে? এখন এই কথা বলা অবশ্যই অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে সার্বিক তত্ত্ব অবশ্যই অনেক জটিল হবে। সো দিস ইজ বাই আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আপেক্ষিকতা সার্বিক তত্ত্ব নিয়ে খুব একটা কথাবার্তা ইন জেনারেল বলা নাই। বাট আই হোপ যখন আপনারা আরো পরবর্তীতে আরো প্যাশনেট হয়ে বা কিউরিয়াস হয়ে এই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করবেন, আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করছে। ফর নাও কিন্তু আমরা উই উইল স্টিক টু দিস আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে সমস্ত আলোচনাগুলো করব, বা যতগুলো প্রবলেম আমরা ইন্টারে সলভ করেছি বা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আসতে পারে সেগুলো কিন্তু আসলে বিশেষ তত্ত্ব নিয়েই থাকবে। এখন আপেক্ষিকতার যে মৌলিক স্বীকার্যগুলো আছে সেই মৌলিক স্বীকার্যগুলোর যে দুটি পার্ট, সেই দুটি পার্ট নিয়ে কথা বলি। প্রথম স্বীকার্য বলা হয়েছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর একই রূপ থাকে। এখন জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা শুরুতেই বলেছি যে যদি দুটো কাঠামো আমরা দেখি এরকম, একটা হচ্ছে এস, অন্যটিকে বলছি আমরা লেটস কনসিডার এস প্রাইম। এই এস কাঠামো সাপেক্ষে এস প্রাইম কাঠামোটি লেটস সে ভি ভেলোসিটিতে সুষম বেগ, অবশ্যই এখানে ভেলোসিটি ভি সুষম বেগে গতিশীল, তখন আমরা বলবো এদেরকে জড় প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামোগুলিতে বেসিক্যালি বলা হয়েছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। দ্যাট মিনস যদি এস কাঠামোতে বসে কোনো একটি বস্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী চলাচল করে, অর্থাৎ কোনো একটি বস্তু এস কাঠামোতে ত্বরিত হচ্ছে, তখন আমরা বলবো এস এর জন্য এফ ইজ ইকুয়ালস টু এম এ। আর যদি সেটাকে আমরা অন্য একটা বস্তুকে এস প্রাইম কাঠামোতে দেখি, এস প্রাইম কাঠামোতে যদি একটি বস্তু ত্বরিত হয় তখন সেই ত্বরণকে আমরা ধরে নিব এ
প্রাইম এবং এখানকার জন্য সূত্র হবে এফ প্রাইম ইজ ইকুয়ালস টু এম প্রাইম এ প্রাইম। ঠিক আছে, খেয়াল রাখতে হবে ভাইয়া যে দেখেন আমাদের গাণিতিক রূপ কিন্তু একই আছে, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ, জাস্ট ডিফারেন্ট হয়েছে কেন? কারণ দুটো দুই কাঠামোতে অর্জন করা হয়েছে বা দুই কাঠামোতে অবজার্ভ করা হয়েছে বলে প্রতিটার পরিমাপ ভিন্ন ভিন্ন হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে আমরা এখানে এফ ইকুয়ালস টু এম এ নিয়ে কাজ করছি, কিন্তু আমরা বলছি এগুলো জড় প্রসঙ্গ কাঠামো, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? ভাইয়া খেয়াল রাখবেন আমরা কিন্তু আসলে এখানে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে রেফারেন্স ফ্রেমে সুষম বেগেই রেখেছি। বস্তু কণাগুলো নিজ নিজ ফ্রেমের মধ্যে কিন্তু ত্বরিত হতেই পারে, জড় প্রসঙ্গ কাঠামোতে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা দেওয়া নাই। ঠিক আছে, এবং আমাদের এই প্রথম যে স্বীকার্য আছে তাকে কিন্তু আমরা আপেক্ষিকতার নীতি হিসেবেও পরিচিত আমাদের কাছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো আপেক্ষিকতার নীতি। এবং দ্বিতীয় যে স্বীকার্যটি আছে, দ্বিতীয় স্বীকার্যটাকে আমরা বলি ধ্রুবতার নীতি। ঠিক আছে, কেন ধ্রুবতার নীতি বলি আপনারা এই স্বীকার্যটা পড়লেই বুঝবেন। বলা হয়েছে দ্বিতীয় স্বীকার্যে শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান কিন্তু একই। আমার হাতের লেখা একটু এখানে ঝামেলা হয়েছে, আমি ব্যাপারটা চেঞ্জ করে দিচ্ছি, সরি ফর দ্যাট। প্রথম স্বীকার্যকে আমরা বলছি কি আপেক্ষিকতার নীতি। ওকে, দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আপেক্ষিকতার অবশ্যই সব থেকে ফান্ডামেন্টাল ধারণা। এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আলোর দ্রুতি এর মান কখনোই কোনো অবস্থাতেই আসলে পরিবর্তিত হবে না। দ্যাট মিনস আমি যদি আলোর সাপেক্ষে নির্দিষ্ট একটা বেগে যাই, তাও আমার সাপেক্ষে আলোর বেগ অলওয়েজ সি থাকবে। ঠিক আছে, আপেক্ষিক বেগের যে সাধারণ ক্যালকুলেশনগুলো আমরা নিউটনিয়ান বলবিদ্যায় করে এসেছি সেটা কিন্তু আর এখানে আর কাজে লাগানো যাবে না। দিস ইজ ওয়াই চ্যাপ্টারটার নামটাই কিন্তু হয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখানে আমরা নিউটনিয়ান এবং গ্যালিলিয়ান সিচুয়েশন থেকে এরা থেকে বের হয়ে আস্তে আস্তে আরো বেশি ডিপার দিকে যাচ্ছি, ডিপার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রতিটা পার্টিকেল সম্পর্কে, প্রতিটা টপিক সম্পর্কে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু আমাদেরকে ফোকাসে রাখতে হবে। এনিওয়েজ, সো দুটো স্বীকার্যের প্রথমটা আমি আবারও রিপিট করছি, জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ অলওয়েজ সেম থাকছে। এবং দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছে শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান সবসময় একই থাকছে। এনিওয়েজ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন এবং বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন বা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখন লরেন্স ট্রান্সফরমেশনের জন্য মাথায় রাখতে হবে যে এখানেও আমরা আগের মতো একটা এস এবং একটা এস প্রাইম কাঠামো নিয়ে চিন্তা করব। অবশ্যই এস প্রাইম কাঠামোটি ভি বেগে, আমরা ধরে নিচ্ছি ইন দিস পার্টিকুলার কেস এক্স এক্সিসে ধনাত্মক দিক বরাবর গতিশীল আছে। ঠিক আছে, তাতে করে আমরা এখানে আরো একটা ব্যাপার আমরা কিন্তু ধরে নেই, সেটা হচ্ছে টাইম ইজ নট অ্যাবসলিউট হিয়ার। ঠিক আছে, সময় কিন্তু এখানে কখনোই পরম নয়, টাইম ইজ নট অ্যাবসলিউট। ঠিক আছে, আমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যাতে সবসময় বস্তুর মাস, বস্তুর টাইম, বস্তুর লেন্থ অথবা তার পজিশন এগুলোকে আমরা অ্যাবসলিউট বলে চিন্তা করে এসেছি। আপেক্ষিকতা আমাদের এই ধারণাটাকেই আসলে চেঞ্জ করে দেয় যে এগুলো আর কখনোই অ্যাবসলিউট বা পরম থাকছে না। সো কি হচ্ছে আসলে, এই ডিটেইল থিওরিতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট বলছি যে লরেন্স রূপান্তরগুলো এরকম হবে। ঠিক আছে, এবং বিপরীত লরেন্স রূপান্তরটা এরকম হবে। লরেন্স রূপান্তরটা বেসিক্যালি কি, এক্স প্রাইম বিন্দু স্থানাঙ্ক বের করছি, কোন কাঠামো থেকে ব্যাপারটা বের করছি, স্থির কাঠামো, অর্থাৎ এই যে এস কাঠামো আছে, এস কাঠামো থেকে আমরা যখন এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে নির্ণয় করছি বা অবস্থান নির্ণয় করছি, তখন সেটা হচ্ছে কি আমাদের লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে এক্স প্রাইম আসছে এবং টি প্রাইম আসছে। ঠিক আছে, এবং বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন থেকে কিন্তু আমরা এক্স এবং টি এর ইকুয়েশনগুলো পেয়ে থাকি। এগুলো জাস্ট আপাতত আমাদের অ্যাডমিশনের জন্য ইকুয়েশনগুলো মাথায় রাখলেই যথেষ্ট, এবং হয়তোবা আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যদি আমরা বেসিক্যালি ভেতরের থিওরিটা জানা থাকে। আর সেক্ষেত্রে আপনারা একটু বইয়ের সাহায্য নিতে পারেন। বাজারে অনেকগুলো টেক্সট বই পাওয়া যায় এবং প্রতিটা টেক্সট বইতেই মোটামুটি কম বেশি করে ভালো করে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করে দেওয়া আছে, অথবা আই এম শিওর আপনারা আরো অনেক আর্টিকেল খুঁজলেই পেয়ে যাবেন যেখানে এই টপিকগুলোকে আরো ডিটেইলসে ইন ডেপথে আলোচনা করা হয়েছে। বাট অ্যাজ আই সেইড বিফোর, যে অ্যাডমিশনের টপিকের জন্য আমরা যতটুকু দরকার সেই ততটুকুতেই শুধুমাত্র ফোকাস করছি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখছি যে লরেন্স রূপান্তর বা ট্রান্সফরমেশন দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এটা সলভ করবো আমরা এখনই। তাহলে আই গেস প্রবলেমগুলো সলভ করতে গেলে সূত্রের কোন পার্টগুলোকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা হয়তো আমাদের জন্য একটু ইজিয়ার হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা সলভগুলো শুরু করে দেই। তো আমাদের গাণিতিক সমস্যায় বলা হয়েছে গতিশীল এস প্রাইম কাঠামোতে একটি ঘটনা 620 সেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়।
স্থির কাঠামো এস হতে ঘটনা কত দূরত্বের মধ্যে সংঘটিত হয়েছে বলে মনে হবে। এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর বেগ হচ্ছে v is equals to 2.6 into 10 to the power 8 meters per second। ওকে, ভালো কথা। তো চলুন আমরা সমাধান করি প্রবলেমটিকে। তো প্রবলেমটা সমাধানের জন্য প্রথমে যে কাজটি করব, আমরা আগে বোঝার চেষ্টা করব রেফারেন্স ফ্রেমগুলো নিজেদের মধ্যে কিভাবে আসলে ইন্টারঅ্যাক্ট করছে। এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। ফিজিক্সের যে কোনো প্রবলেম সলভের জন্য প্লিজ অবশ্যই আমরা রেফারেন্স ফ্রেমগুলোকে নিয়ে চিন্তা করব, বা আমাদের কোয়েশ্চেনে যে উপাদানগুলোর কথা বলা হয়েছে তাদেরকে নিয়ে অবশ্যই চিন্তা করব, যাতে করে আমরা একটা ক্লিয়ার পিকচার পেতে পারি যে আসলে কি হচ্ছে। তাহলে আমাদের জন্য ফর্মুলাগুলো নিয়ে কাজ করতে বা স্কিলগুলো নিয়ে কাজ করতে অনেক বেশি ইজিয়ার হবে। 50% অফ দি হোল ওয়ার্ক ইজ মেকিং দ্য প্ল্যান অফ ইট, রাইট? সো দ্যাটস ওয়াই আগে প্ল্যানটা সাজাই নিব আমরা। অ্যান্ড আমার কাছে মনে হয় সেই প্ল্যান সাজানোর জন্য, সেই ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য আমরা অবশ্যই যদি একটু হাতে এঁকে ছবি আঁকতে পারি বা অ্যাটলিস্ট কল্পনার জগতে গিয়ে চিন্তা করতে পারি কি হচ্ছে, হয়তো ব্যাপারটা বুঝতে একটু সহজ হবে আমাদের জন্য। তো চিন্তা করি আমাদের কাছে একটি এস কাঠামো আছে which looks like this. Really sorry about my আঁকা বাঁকা লাইন্স। এনিওয়েজ, ধরে নিচ্ছি এর একটা হচ্ছে গিয়ে এস কাঠামো, এবং ধরে নিচ্ছি আমাদের কাছে একটা এস প্রাইম কাঠামো আছে। সো দিস ইজ দি এস প্রাইম কাঠামো, ঠিক আছে? এস কাঠামো সাপেক্ষে আমরা এস প্রাইম কাঠামোকে বলছি ভি বেগে গতিশীল, which is equals to 2.6 into 10 to the power 8 meters per second evidently। তাই বলা হচ্ছে আমাদের কাছে, তাই না? সো ডেটাগুলো ইনপুট দিয়ে দিলাম। ওকে, ভালো কথা। তারপর আমাদেরকে কি করতে বলা হয়েছে একটু খেয়াল করি। আমাদেরকে বলা হয়েছে যে এস প্রাইম কাঠামোতে একটি ঘটনা 620 সেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়। তার মানে প্রথমে এখানে একটা ধরে নিচ্ছি এরকম একটা প্লেস, দিস ইজ দ্য প্লেস। এখানে ধরে নিচ্ছি আমাদের একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য প্রথম ঘটনা, যেহেতু x1 প্রাইম, এই অবস্থানটাকে x1 প্রাইম বললাম। আবার এখানে ধরেন আমরা বলছি একই জায়গায় আমরা বলছি আরেকটা দ্বিতীয় ঘটনা ঘটেছে, তাই না? সো দিস ইজ দি সেকেন্ড ইনসিডেন্ট। এই হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটেছে একই জায়গায়, which is x2 প্রাইম। ওকে, এখন এস প্রাইম কাঠামোর হিসেব অনুযায়ী যেহেতু একই জায়গায় ঘটনাটি ঘটেছে, আমরা বলবো শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান ইকুয়ালস টু 0। কারণ একই জায়গায় ঘটেছে, তাহলে অবস্থানের পার্থক্য একেবারেই নাই বললেই চলে, কারেক্ট? কিন্তু এখানে বলা হয়েছে x1 মানে x2 প্রাইম এটা ঘটেছে ধরে নিচ্ছি আমরা t2 প্রাইম সময়ে, ঠিক আছে, বা t2 প্রাইম মুহূর্তে, এবং আমরা ধরে নিচ্ছি x1 প্রাইম ঘটনাটি ঘটেছে t1 প্রাইম মুহূর্তে। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 620 সেকেন্ডস অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন। এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। আচ্ছা, এখন আমাদের কাছে তাহলে কি প্রশ্ন করেছে? বলা হয়েছে স্থির কাঠামো এস হতে ঘটনা কত দূরত্বের মধ্যে সংঘটিত হয়েছে বলে মনে হবে। তাহলে আমরা ধরলাম ঘটনা দুটোর প্রথম ঘটনা এস কাঠামোতে মনে হয়েছিল x1 এবং দ্বিতীয় ঘটনাটাকে মনে হয়েছে x2 দূরত্বে। তাহলে x1 এবং x2 দুটো ঘটনার মধ্যবর্তী দূরত্ব হবে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, তাই না? এটাই আমাদের কাছে বের করতে বলেছে। আমরা কি বুঝতে পারছি আমাদের প্রিভিয়াস স্লাইডে যে সূত্রগুলো দেওয়া ছিল সেখান থেকে হয়তো বা দেখলে একটু বুঝতে পারবো। আমাদের কাছে বেসিক্যালি বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন চাওয়া হয়েছে, অথবা বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনের এই ফর্মুলাটা দিয়ে আমরা জিনিসটাকে সলভ করে ফেলতে পারবো আশা করি, তাই না? সো এই ফর্মুলাটা যদি সলভ করতে চাই, যেটা x সেটাই আমাদের জন্য x2 মাইনাস x1, এবং যেটা আমাদের জন্য x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, সেই অবস্থান ভেক্টরটি বেসিক্যালি বা সেই সরণটি বা সেই দূরত্বটি আমাদের কাছে বেসিক্যালি স্থির কাঠামো না, চলমান বা গতিশীল কাঠামোর জন্য, ঠিক আছে? ডিভাইডেড বাই আমরা বলবো √1 মাইনাস v স্কোয়ার্ড বাই c স্কোয়ার্ড প্লাস আমাদের ইকুয়েশন অনুযায়ী আমরা যদি একটু দেখে আসি, আমরা বলছি এখানে v ইন্টু টি প্রাইম। সো v ইন্টু টি প্রাইম বলতে আমরা আসলে কি বুঝতে পারছি? v ইন্টু টি প্রাইম বলতে আমরা এখানে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, এটাই সংঘটন কাল বা ঘটনার সময়কাল, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, আমি যদি ইনপুট দেই x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু এই পার্টটুকু 0 প্লাস v এর ভ্যালু যদি ইনপুট দেই 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু আমরা যদি এখন এখানে t2 প্রাইম মাইনাস t1 প্রাইমের ঘটনা ইনপুট দেই 620 সেকেন্ডস ডিভাইডেড বাই আমরা জানি 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার, দ্যাট ইজ 2.6 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওটা কাটাকাটি করে কিন্তু ভাইয়া আসলে কিছু থাকছে না, সো এটাকেই আমরা একবারে স্কোয়ার করে ফেলতে পারি, রাইট? তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা পাচ্ছি বেসিক্যালি যে x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3.23 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মিটার দূরত্বে ঘটনা দুটি ঘটছে।
ঠিক আছে? সুতরাং আমাদের জন্য অ্যান্সার হচ্ছে x2 - x1 = 3.23 × 10⁻12 মিটার্স। বিশাল দূরত্বে ঘটছে কিন্তু, তাই না? পুরোটাই সম্ভব হয়েছে বিকজ লরেন্স ট্রান্সফরমেশনের বিপরীত ট্রান্সফরমেশন ওয়াইজ আমরা এখানে রিলেটিভিটির ব্যাপারগুলোকে একটু একটু করে আনা শুরু করেছি তাই। অ্যান্ড দিস ইজ হোয়াট উইল রিয়েলি হ্যাপেন, এরকমই মনে হওয়ার কথা। আশা করি সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। বলা হচ্ছে গতিশীল এস প্রাইম কাঠামোতে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 মিটার। স্থির কাঠামোর একজন দর্শক বা যে কোনো একজন ঘটনাটির সময় ব্যবধান কত মাপবে? আমার কাছে স্থির কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর সমবেগ দেওয়া হয়েছে। তো আমরা চলুন তাহলে প্রথমে আগের মতো করে আবার রেফারেন্স ফ্রেমটাকে একটু দেখি যে রেফারেন্স ফ্রেমটা দেখতে কেমন হতে পারে। সো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের জন্য সেই এস কাঠামো বা স্থিতিশীল কাঠামো এবং এই হচ্ছে আমাদের জন্য সেই এস প্রাইম কাঠামো, ঠিক আছে? এবং এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটি একটি ভি ভেলোসিটিতে আছে। তো ভি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 2.2 × 10⁸ মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার কাছে বলা হচ্ছে এই এস প্রাইম কাঠামোতে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব। দ্যাট মিনস ধরছি একটি ঘটনা আমাদের x1 প্রাইম অবস্থানে ঘটেছে, অন্য একটি ঘটনা আমাদের x2 প্রাইম অবস্থানে ঘটেছে, ঠিক আছে? এখন যদি আমরা আমাদের তর্কের খাতিরে ধরে নেই x1 প্রাইম সিচুয়েশনে বা অবস্থানে যে ঘটনাটি ঘটেছে সেটি t1 প্রাইম সময়ে ঘটেছে এবং x2 প্রাইমের ঘটনাটি t2 প্রাইম সময়ে ঘটেছে। আমরা আমাদের প্রশ্ন মতে বলতে পারি যেহেতু বলা হয়েছে একই সময়ে সংঘটিত দুটি ঘটনা, তাহলে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইকুয়ালস টু আমরা বলবো 0, অর্থাৎ এখানে কোনো সময় ক্ষেপণ হয়নি। আচ্ছা, কিন্তু তাদের মধ্যবর্তীতে দূরত্ব দেওয়া আছে সেটি বলা হয়েছে 25 মিটার, দ্যাট ইজ x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ইজ ইকুয়ালস টু 25 মিটার্স। আমার কাছে বলা হয়েছে যদি এস কাঠামো থেকে কেউ এই ঘটনাটি অবজার্ভ করেন তাহলে তার সময় ব্যবধান কত মাপবেন। ধরলাম যদি হচ্ছে গিয়ে কেউ এস কাঠামো থেকে দেখেন তাহলে তার জন্য সময় হচ্ছে গিয়ে t1 সময়ে ঘটনাটি x1 ঘটেছে এবং t2 সময়ে ঘটনাটি x2 ঘটেছে, তাহলে আমি বলবো t2 মাইনাস t1 আমার কাছে বের করতে বলা হয়েছে। এবং আমরা বুঝতে পারছি আবারও আমরা বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করব এবং আমরা বলবো t2 মাইনাস t1 ইজ ইকুয়ালস টু t2 প্রাইম মাইনাস t1 প্রাইম প্লাস v ইন্টু x2 prime minus x1 prime divided by 1 minus v squared by c squared. এখন আমরা জানি t2 prime minus t1 prime equals to 0 বলেই ফেলেছি, সুতরাং এটা হবে 0 প্লাস v এর ভ্যালু হবে 2.2 into 10⁸ into 25 হচ্ছে x2 prime minus x1 এর ভ্যালু divided by root over 1 minus v by c. So v by c basically হবে 2.2 divided by 3 whole squared. ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এখানে ডিভাইডেড বাই সি স্কোয়ার থাকবে, সো এখানেও আমার বেসিক্যালি ডিভাইডেড বাই সি স্কোয়ার থাকবে। সি এর ভ্যালু আমরা সবাই জানি 3.3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড স্কোয়ার্ড। সো এখন যদি আমরা ক্যালকুলেশনটাকে একটু আগিয়ে নিয়ে যাই, আই গেস আমরা ডিকোড করতে পারবো কি হচ্ছে ব্যাপারটায়। এখান থেকে মান বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবেন মান আসছে 8.98 into 10⁻⁻8 সেকেন্ডস, অর্থাৎ এটাকে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 9 into 10⁻⁻8 সেকেন্ডস অথবা আমরা কিন্তু এটাকে চাইলে 90 ন্যানোসেকেন্ডসও বলতে পারবো। তো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার 90 nanoseconds or 9 into 10⁻⁻8 seconds, whichever answer you guys prefer. আশা করি সবাই প্রবলেমটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে মুভ অন করি। আমাদের নেক্সট টপিকে আমরা দৈর্ঘ্য সংকোচন অথবা লেন্থ কন্ট্রাকশন নিয়ে কথাবার্তা বলবো। প্রথমেই আমরা বিবৃতিটা যদি একটু বলে নেই যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই প্রভাবকেই আমরা বলেছি দৈর্ঘ্য সংকোচন।
ওকে, এবং দৈর্ঘ্য সংকোচনের জন্য যে ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, সেটাও আমরা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি। এখন এখানে আমাদেরকে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে আপেক্ষিকতা আমরা চিন্তা করব, যে আপেক্ষিকতার জন্য বেসিক্যালি এই দৈর্ঘ্য সংকোচনটা ঘটবে, সেখানে কিন্তু অবশ্যই বস্তুর যে বেগ আছে সেই বস্তুর বেগ কিন্তু আলোর বেগের বেশ কাছাকাছি হতে হবে। যদি বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু অন্যরকম ভাবে আগাবো, এবং তখন কিন্তু আসলে আপেক্ষিকতা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো না। এখানে এল, যেটাকে আমরা বলছি গতিশীল দৈর্ঘ্য, এবং এল নট, এটাকে আমরা বলছি স্থির দৈর্ঘ্য। কিন্তু স্থির দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য কার সাপেক্ষে, সেটাই আমাদের এখানে সব থেকে বড় প্রশ্ন। এই গতিশীল হওয়া বা স্থির হওয়া, এটা কিন্তু আসলে পর্যবেক্ষকের সাপেক্ষে। And that is why আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের কাছে দুটি কাঠামো আছে, একটি কাঠামো ধরে নিচ্ছি এস কাঠামো, অন্য একটি কাঠামো ধরে নিচ্ছি আমরা এস প্রাইম কাঠামো। লেটস সে যদি আমরা এখন এখানে দুটি কাঠামো ধরে নিই, একটি হচ্ছে এস কাঠামো, অন্য একটি এস প্রাইম কাঠামো। এস কাঠামোতে একজন পর্যবেক্ষক ধরে নিচ্ছি দাঁড়িয়ে আছেন, এবং এস প্রাইম কাঠামোতে একটি বস্তুকণা আছে। সেই বস্তুকণাটি এস প্রাইম কাঠামোতে স্থির অবস্থায় থাকলেও এস প্রাইম কাঠামো নিজে কিন্তু এস কাঠামোর সাপেক্ষে ধরে নিচ্ছি ভি বেগে গতিশীল। তাহলে এই পর্যবেক্ষক যখন এই বস্তুকণাটিকে পর্যবেক্ষণ করবেন বা এই বস্তুকণার দৈর্ঘ্যটি মাপার চেষ্টা করবেন, তখন তিনি এই অবস্থানে থেকে যেই দৈর্ঘ্যটি মাপবেন সেটি হবে এল। কারণ বস্তুকণাটি এমন একটি প্রসঙ্গ কাঠামোতে অবস্থান করছে, যেই প্রসঙ্গ কাঠামোটি ভদ্রলোকের সাপেক্ষে অথবা পর্যবেক্ষকের সাপেক্ষে একটি নির্দিষ্ট ধ্রুব বেগে গতিশীল আছে। তার মানে আমরা ধরে নিতে পারি এই বস্তুটিও কিন্তু আসলে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। এটা কিন্তু বলা হয়েছে, কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য থেকে যদি ছোট হয়। তার মানে যদি এখন এই বস্তুটিকে আমরা এস প্রাইম কাঠামোতে না রেখে যদি কোনো কারণে এস কাঠামোতে নিয়ে আসতে পারি, তখন এস কাঠামোতে থাকা অবস্থায় বস্তু এবং ভদ্রলোক দুজনে কিন্তু বেসিক্যালি পরস্পরের সাপেক্ষে স্থির অবস্থায় আছেন। তখন ভদ্রলোক যে এই পরিমাপটি করবেন দৈর্ঘ্য, সেটি হয়ে যাবে এল নট। এটাই আসলে স্থির দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্যের ক্যাচটা। আমরা যদি এই ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে আশা করি আমাদের কাছে এই ব্যাপারটা আরো বেশি ইজিয়ার হয়ে প্রতিপন্ন হবে। তো চলুন দেখা যাক, পরবর্তীতে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, আমরা এটা সলভ করার চেষ্টা করি। বলা হচ্ছে আমাদের কাছে 0.7 c ভেলোসিটিতে একটি রকেটের মাথায় তার বেগের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 2 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা লাগানো আছে। ভূমির পর্যবেক্ষক পতাকার দৈর্ঘ্য এবং দিক কেমন পর্যবেক্ষণ করবেন? পতাকার পরিবর্তিত দৈর্ঘ্য আমার প্রয়োজন হবে তাহলে, এবং দিক বলতে যেহেতু এখানে বলছি আমরা 60 ডিগ্রি কোণে আছে, সো যেহেতু উনি যদি দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পতাকার ডিরেকশনটাও পর্যবেক্ষকের নিকট পরিবর্তিত হয়ে চলে আসবে বা চোখে আসবে। সো ওই ব্যাপারটাই আমরা আসলে দেখতে চাচ্ছি যে কিরকম ভাবে হতে চাই, সেটাই প্রশ্ন করা হয়েছে আমাদের কাছে। তো প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে আমরা আগে যেভাবে বলেছি, প্রথমে আমরা চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে প্রতিটা উপাদান পরস্পর মিথস্ক্রিয়ায় আছে বা ইন্টারঅ্যাকশনে আছে। তো এখানে বলা হচ্ছে একটি রকেট 0.7 c ভেলোসিটিতে গতিশীল। তো ধরে নিচ্ছি এই যে অবজেক্টটা আমরা আঁকছি, এই অবজেক্টটা আমাদের কাছে হচ্ছে সেই রকেটটা, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি এই রকেট হচ্ছে গিয়ে এক্স এক্সিস বরাবর তার ভেলোসিটি কন্টিনিউ করছে। তো এক্স এক্সিস বরাবর তার যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি হচ্ছে 0.7 c। ওকে, খুব ভালো কথা। এখানে আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, যেহেতু শুধুমাত্র এক্স এক্সিস বরাবরই আমাদের আপেক্ষিকতার জন্য প্রয়োজনীয় ভেলোসিটি আছে, ওয়াই এক্সিসে কিন্তু বস্তুটির কোনো ভেলোসিটি নাই, রাইট? সো ওয়াই এক্সিস বরাবর যেহেতু বস্তুর কোনো ভেলোসিটি নাই, তাই ওয়াই এক্সিস বরাবর দৈর্ঘ্যের পরিবর্তন হবে না, ঠিক আছে? তো আমরা এটা আরেকবার বলে দিতে চাই বা মনে করে দিতে চাই, শুধুমাত্র সেই অক্ষ বরাবরই আমরা আপেক্ষিকভাবে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের সংকোচন দেখব যেই অক্ষে অ্যাকচুয়ালি ভেলোসিটি আছে। যদি কোনো একটি নির্দিষ্ট এক্সিসে ভেলোসিটি না থাকে, তাহলে সেই এক্সিস বরাবর কিন্তু আমরা কখনোই কোনো রকম কোনো
পরিবর্তন দেখব না, সেটা দৈর্ঘ্যের সংকোচন হতে পারে, সেটা ভর সম্প্রসারণ হতে পারে, সেটা কাল দীর্ঘায়ন হতে পারে, বাট এই প্রত্যেকটা ইস্যু তখনই আমরা আসলে আলোচনা নিয়ে আসবো যখন ওই পার্টিকুলার এক্সিস বরাবর ভেলোসিটি উপস্থিত থাকবে। তো রকেটটা ছিল আমাদের প্রশ্নের প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে রকেটের সাথে, রকেটের বেগের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে একটা পতাকা আছে। সো ধরে নিলাম এই হচ্ছে আমাদের নীল পতাকা একটা আছে, যেই পতাকা রকেটের গতির দিকের সাথে, আমরা যেহেতু ধরে নিয়েছি রকেটের গতি এক্স এক্সিসের দিকে, সো এক্স এক্সিসের সাথে আমাদের রকেট থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি কোণ করে আছে। অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন এটা হচ্ছে আমাদের জন্য থিটা। খুব ভালো কথা, আমরা পয়েন্ট আউট করে ফেললাম। এখন ধরে নিচ্ছি পতাকার এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের জন্য 2 মিটার। ধরে নিচ্ছি এই লেন্থটুকু হচ্ছে আমাদের জন্য 2 মিটার। এখন যদি আমরা এই ফিগারটাকে একটু ম্যাগনিফাই করে আঁকি, তো এই হচ্ছে আমাদের জন্য রকেট। রকেটটা হচ্ছে গিয়ে উইথ আ ভেলোসিটি অফ 0.7 c, এক্স এক্সিসের বরাবর চলে যাচ্ছে, তাই এটাকে আমরা vx বললাম। এবং সেই রকেটের গতির দিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, theta is equals to 60 degree angle, there is this pole or a flag, যেই ফ্ল্যাগটার লেন্থ আমরা বলেছি কতটুকু, 2 মিটার। খুব ভালো কথা। এখন যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাগের লেন্থে there has to be an x component, অর্থাৎ ভূমি উপাংশ থাকবে একটা। কেন ভূমি উপাংশ থাকবে এটা আই গেস আমরা সবাই বুঝতে পারি। তার কারণ হচ্ছে আমরা যদি এই ফ্ল্যাগের এক্স এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে আমরা একটা লম্ব অভিক্ষেপ পাবো না? এইটুকুই হচ্ছে আমাদের তাহলে এই দৈর্ঘ্যের বা এই পতাকার এল এক্স অংশটুকু। ওকে, এবং তার যে এল ওয়াই অংশটুকু সেটা কখন আমরা পাবো, যদি পতাকার শেষ বিন্দু থেকে আমরা ওয়াই এক্সিসের উপর লম্বটা নেই। যদিও ওয়াই এক্সিস এখানে দেখা যাচ্ছে না, আমরা তাও হচ্ছে গিয়ে আমাদের কল্পনা সুবিধার জন্য ওয়াই এক্সিসটাকে এঁকে নিয়ে যাবো। সরি অ্যাবাউট দি ওয়াই এক্সিস দ্যাট আই ড্রু প্রিভিয়াসলি, একটু হচ্ছে গিয়ে আঁকা বাঁকা হয়ে গেছে, এখন চেষ্টা করবো একটু সোজা করার জন্য। সো দিস ইজ দি ওয়াই এক্সিস, ঠিক আছে, and that's the x axis. So এটা যদি lx হয় তাহলে আমাদের এই লেন্থটুকু কিন্তু আমাদের জন্য হবে ly। এখন কথা হচ্ছে আমরা বলেছি ly কিন্তু পরিবর্তিত হবে না। সো আদি lx এবং আদি ly আমরা আগে থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। lx হবে হচ্ছে কি আমাদের জন্য, বুঝতেই পারছি, 2 cos 60 ডিগ্রি, এবং ly আমাদের জন্য হবে 2 sin 60 ডিগ্রি। কেন সেটা? কারণ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটি আছে থিটা, সেটাই 60 ডিগ্রি। সো x উপাংশ অবশ্যই cos এর সাথে যাবে এবং y উপাংশ অবশ্যই sin এর সাথে যাবে। দিস ইজ ভেরি সিম্পল আই গেস। সো lx এবং ly কত আসে আমরা যদি মানটা একটু বের করি, আমাদের lx এর ভ্যালু আসছে এখানে √3, এবং আমরা সবাই জানি আই গেস √3 ইজ ইকুয়ালস টু 1.73। আর ly, সরি এটা ly ছিল, আর lx কত? lx আমরা বুঝতে পারছি আই গেস 1, কারণ আমরা জানি cos 60 যদি হাফ হয়, সো অবভিয়াসলি lx ইকুয়ালস টু হচ্ছে 1 মিটার। ওকে, ভালো কথা। এখন যে জিনিসটা বুঝতে হবে, আমাদের ly এর কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে আমাদের ly এবং ly প্রাইম কিন্তু অলওয়েজ কি থাকছে, সেম থাকছে। কিন্তু lx এবং lx প্রাইম আমাদের জন্য সেম থাকছে না। এখন ঘটনা হচ্ছে কোনটা lx আর কোনটা lx প্রাইম, বা আমাদের সূত্র যেটা আমরা শিখে এসেছি আগের পেজে, যে l ইজ ইকুয়ালস টু l নট ইনটু √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, আমরা এখানে কোন অংশটুকে l এবং কোন অংশটুকে l নট বলবো। এখন দেখেন আমাদের কাছে বলা হচ্ছে ভূমির পর্যবেক্ষক পতাকার দৈর্ঘ্য এবং দিক কেমন পর্যবেক্ষণ করবেন। বলা হয়েছে রকেটের মাথায় একটি 2 মিটার দৈর্ঘ্যের পতাকা লাগানো আছে। সো 0.7 c ভেলোসিটিতে রকেটের মাথায় যখন পতাকা লাগানো আছে, সেটা কি রকেটের পতাকার প্রকৃত দৈর্ঘ্য বলেছে বা আপাত দৈর্ঘ্য বলেছে, সেটা আমাদেরকে আগে ডিটারমাইন করে বলতে হবে। আমরা যদি আগের স্লাইডটি দেখি, আমাদের কাছে বলা হয়েছিল কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য, দ্যাট ইজ এল, এবং ওই একই বস্তুর নিশ্চল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে এল নট, তাই না, বা স্থির দৈর্ঘ্য হচ্ছে এল নট, রাইট? সো খেয়াল করে দেখেন, রকেট থেকে যখন হচ্ছে গিয়ে এই 2 মিটার দৈর্ঘ্যের পতাকাটা হিসাব করা হচ্ছে, আমাদের কিন্তু বোঝা উচিত যে রকেট থেকে যদি পর্যবেক্ষণ করি, রকেটের যে কোনো দর্শক বা পর্যবেক্ষকের জন্য এই পতাকা কিন্তু অবশ্যই স্থির দৈর্ঘ্য। এবং ভূমির পর্যবেক্ষক যখন রকেটের মধ্যে পতাকা দেখবেন, ভূমি কিন্তু মানে সেই ভূমির পর্যবেক্ষক কিন্তু রকেটটিকে অবশ্যই স্থির অবস্থায় দেখছেন না, গতিশীল অবস্থায় দেখছেন। সো দ্যাট ইজ ওয়াই সে রকেটের পতাকাকেও কিন্তু গতিশীল অবস্থাতেই দেখবে। সো আমরা বুঝতে পারছি এখানে যে আমরা lx বলছি, সেই lx টা আসলে কোনটা? সেই lx টা আসলে হচ্ছে গিয়ে l নট। আমরা এখানে যেই উপাংশটা বলে দিয়েছি সেটাই কিন্তু আসলে l নট।
ঠিক আছে, এবং এল এক্স প্রাইম হচ্ছে গিয়ে আমাদের গতিশীল অবস্থায় থাকা এই পতাকাকে ভূমির পর্যবেক্ষক স্থির অবস্থা থেকে যা পর্যবেক্ষণ করবেন সেটা হচ্ছে গিয়ে সেই পতাকার গতিশীল দৈর্ঘ্য এল এক্স প্রাইম। তো যদি আমরা এখন এখান থেকে এল এক্স প্রাইম বের করতে পারি, আমরা বলবো এল এক্স প্রাইম ইকুয়ালস টু এল এক্স এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.7 হোল স্কোয়ার্ড, কারণ 0.7 সি ডিভাইডেড বাই সি তো আসলে 0.7ই হবে, ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু আসবে 0.714 মিটার্স। তো বুঝতেই পারছি এখানে আমাদের যে দৈর্ঘ্য সংকোচন হয়েছে, খুব ভালো কথা। সো আমরা এল এক্স প্রাইম পেয়ে গিয়েছি, এটা হচ্ছে পতাকার দৈর্ঘ্য কিভাবে বা কিরকম দেখবেন, কেমন দেখবেন তার অ্যান্সার। এখন যদি আমরা এখন এখান থেকে নতুন থিটা প্রাইম বের করতে চাই, বুঝতেই পারছি আমরা এখানে এল এক্স প্রাইমটা আগের থেকে একটু ছোট হয়ে গিয়েছে, সো এটাকে আমরা ডিফারেন্ট কালার করে এক্সপ্রেস করি। ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে আমাদের জন্য এল এক্স প্রাইম, দ্যাট ব্ল্যাক পার্ট ইজ দি এল এক্স প্রাইম, ঠিক আছে। আর এল ওয়াই কিন্তু আগের মতোই আছে, তাহলে নতুন যে থিটাটা হবে সেই থিটাটা কিন্তু চেঞ্জ হয়ে থিটা প্রাইম হয়ে যাবে। সো থিটা প্রাইম ইকুয়ালস টু যদি আমরা বের করতে চাই, আমরা ট্যান ইনভার্স দিয়ে বের করতে পারি এল ওয়াই প্রাইম গতিশীল অবস্থার দৈর্ঘ্য ওয়াই এক্সিস বরাবর এবং এল এক্স প্রাইম গতিশীল অবস্থার দৈর্ঘ্য এক্স এক্সিস বরাবর। সো যদি আমরা ক্যালকুলেশনটা করি, আমরা বলবো ট্যান ইনভার্স এল ওয়াই প্রাইম ছিল 1.73 ডিভাইডেড বাই 0.714 ইজ ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা ইকুয়ালস টু এসেছে হচ্ছে 67.57 ডিগ্রিজ। সো এইটা কিন্তু আমাদের জন্য হচ্ছে গিয়ে কেমন দিক পর্যবেক্ষণ করবেন তার অ্যান্সার। যদি আমরা চাই এটাকে ডিগ্রি মিনিটেও রাখতে পারি, আমরা বলবো 67 ডিগ্রিজ 34 মিনিটস, ঠিক আছে, যেভাবে ইচ্ছা আমরা অ্যান্সারটাকে রাখতে পারি। আই গেস আমি অঙ্কটা বুঝতে পেরেছি। যদি আমরা এই প্রবলেমটা না বুঝি তাহলে আপনারা চাইলে এখন এই ভিডিওটি পজ করে আরেকবার রিওয়াইন্ড করে পার্ট বাই পার্ট আমাদের সলিউশনটা দেখতে পারেন। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। সমস্যা 4-এ বলা হচ্ছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 112 মিটার এবং প্রস্থ 56 মিটার। কোন রকেট যদি 0.9 সি ভেলোসিটিতে প্রস্থ বরাবর গতিশীল হয় তাহলে রকেট আরোহী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবেন। এখন দেখেন, যখন আয়তাকার মাঠের দৈর্ঘ্য মাপা হচ্ছে, নিশ্চয়ই এটা আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে দূরে কোথাও বসে মাপছি না, তাই না? অবশ্যই মাঠে দাঁড়িয়ে মাপছি এবং মাঠে দাঁড়িয়ে মাপার পর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি রিপ্লাই দিচ্ছি যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ধরলাম এই হচ্ছে আমাদের একটা আয়তাকার মাঠ, যদিও আই এম নট শিওর যে আমি আসলে আয়তাকার একটা স্ট্রাকচার আঁকতে পারবো কিনা উইথ মাই ফ্রি হ্যান্ড। আলহামদুলিল্লাহ অনেকটা পেরেছি আপনাদের দোয়ায়, অনেক ধন্যবাদ সেজন্য। তো বলা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের জন্য 112 মিটার দৈর্ঘ্যের একটা মাঠ। আচ্ছা, অনেকেই হয়তো বা কোয়েশ্চেন করেন যে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। বেসিক্যালি আমরা সাধারণত ধরে নেই দ্য বিগার এক্সিস ইজ অলওয়েজ দি লেন্থ আর ওয়েট হচ্ছে গিয়ে স্মলার এক্সিস বিটুইন টু ডিমেনশনস, ঠিক আছে। সো দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বড় পরিমাপটা আর তারপরে যেটা সেটা আমাদের জন্য প্রস্থ। ধরে নিচ্ছি এইটুকু প্রস্থ হচ্ছে আমাদের জন্য 56 মিটার। তো আমরা ধরে নিচ্ছি এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 112 মিটার এবং প্রস্থ হচ্ছে 56 মিটার। প্রশ্ন মতে বলা হয়েছে কোনো একটি রকেট 0.96 বেগে প্রস্থ বরাবর, দ্যাট মিনস আমাদের যে রকেটটা থাকবে সেই রকেটটা আমরা বুঝতেই পারছি কোন ডিরেকশনে। আমাদের এই কাঠামোতে যদি আমরা ডান দিকটাকে এক্স এক্সিস ধারণা করে নেই এবং ওয়াই অক্ষটাকে উপরের দিক ধারণা করে নেই, তাহলে আমাদের রকেট কিন্তু বেসিক্যালি এই ভি ওয়াই ভেলোসিটিতে গতিশীল, হুইচ ইজ 0.9 সি, ঠিক আছে। আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু বলেছি যে এখানে ইন দিস পার্টিকুলার কেস Vx ইজ ইকুয়ালস টু 0, সো আমাদের এখানে যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের লেন্থ, সো Lx কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ Lx ইকুয়ালস টু হবে আমাদের জন্য Lx প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 112 মিটার, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু Ly এই ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো আমরা বলবো Ly ইজ ইকুয়ালস টু সামথিং সামথিং চেঞ্জ হবে আর কি। এখন আমাকে বুঝতে হবে যে আমাদের কাছে Ly যেটা বলে দিয়েছে 56 মিটার, এটা কি স্থির দৈর্ঘ্য না গতিশীল দৈর্ঘ্য? ব্যাপারটা চিন্তা করে দেখেন ভাইয়ারা আপনারা একটু, যে আমি যখন মাঠে বসে বলতেছি যে 56 মিটার দৈর্ঘ্য প্রস্থ, সো Ly কিন্তু আমি স্থির দৈর্ঘ্য বলছি আপনাদের কাছে, তাই না? তো যেহেতু আমরা স্থির অবস্থায় Ly মাপছি, তো Ly আমাদের জন্য স্থির দৈর্ঘ্য, ঠিক আছে। সো Ly প্রাইম কি হবে? Ly প্রাইম ইকুয়ালস টু হবে আমাদের জন্য
ly √1 - v²/c²। এই ly প্রাইমটা কে দেখছে? ly প্রাইম কিন্তু রকেট আরোহী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবেন। এখন ব্যাপারটা বুঝতেই পারছেন, রকেট আরোহী যদি মাঠের ক্ষেত্রফল বের করতে চান ওনাকে অবশ্যই দুটো জিনিস মাপতে হবে, একটা হচ্ছে lx প্রাইম এবং আরেকটা হচ্ছে ly প্রাইম। তো lx প্রাইমে তিনি কোনো পরিবর্তন দেখবেন না, বিকজ lx প্রাইম বরাবর তিনি গতিশীল না, কিন্তু ly প্রাইম বরাবর যেহেতু উনি গতিশীল বা ly বরাবর যেহেতু গতিশীল, দ্যাট ইজ ওয়াই উনি ly প্রাইম দেখছেন। খুব ভালো কথা। ly প্রাইমের ভ্যালু তাহলে কত আসছে আমরা যদি হিসেব করি, ly প্রাইম ইকুয়ালস টু হবে 56 ইনটু √1 - 0.9 হোল স্কয়ার, কারণ c এবং c পরস্পরকে ক্রস আউট করে দিচ্ছে, আই গেস বুঝতে পারছেন এই পার্টটুকু। তাহলে আমরা যদি বলি 56 ইনটু √1 - 0.9 হোল স্কয়ার, ভ্যালু আসছে আমাদের কাছে ly প্রাইম তাহলে 24.41 মিটার্স। এটা হচ্ছে ly প্রাইম। তাহলে আমরা যদি বলি যে ক্ষেত্রফল a প্রাইম ইকুয়ালস টু হচ্ছে lx প্রাইম ইনটু ly প্রাইম, আই গেস কারো কোনো সমস্যা নাই। lx প্রাইম হচ্ছে 112 এবং ly প্রাইম হচ্ছে 24.41। যদি দুইটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আই গেস এরকম একটা ক্ষেত্রফল পাওয়া উচিত, which is 2733.90 মিটার স্কয়ার্ড। ব্যাস, এটাই হচ্ছে আমাদের রকেট আরোহীর কাছে প্রতীয়মান হওয়া ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে L ইকুয়ালস টু L0 ইনটু 1 - v²/c²। আমরা যেটা মনে করে দিতে চাই সেটা হচ্ছে L হচ্ছে কোনো একটি বস্তুকে গতিশীল অবস্থায় দেখে স্থির পর্যবেক্ষক যতটুকু পরিমাপ করছেন তা, এবং L0 হচ্ছে সেই স্থির পর্যবেক্ষক একই বস্তুকে স্থির অবস্থায় দেখে যেই পরিমাণ পরিমাপ করছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আমরা যাই পরবর্তী প্রবলেমে। কি বলা হয়েছে? বলা হচ্ছে ভিন গ্রহের একটি নভোযান 0.6 সি গতিতে মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী বলে দেওয়া হয়েছে বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করছে। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা এবং 50 মিটার প্রশস্ত। নভোযানের ভিন্ন ভিন্ন গ্রহের বাসিন্দার পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? এখানে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা করে চাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষা এসেছিল 2009-10 সেশনে। এখন আপনারা নিশ্চয়ই জানেন যারা হলিউড মুভি দেখেন, হলিউড মুভিতে কিন্তু খেয়াল করে দেখবেন এলিয়েনরা শুধুমাত্র ইউএসএ তেই আসে, অন্য কোথাও আসে না নরমালি, রাইট? সো যেহেতু কোয়েশ্চেনটা বুয়েট কর্তৃপক্ষ করেছেন, সো তাদের ধারণা অনুযায়ী বুয়েট কর্তৃপক্ষের কাছেই এলিয়েনরা এসেছে, দ্যাট ইজ বাই বুয়েট ফুটবল মাঠেই আসলে এলিয়েনরা এসে দৈর্ঘ্য পরিমাপ করেছে, আহসান মঞ্জিল অথবা অন্য কিছু করেনি। এনিওয়েজ, লিভিং আউট দ্য জোকস, আমরা আসলে অঙ্কটা গেস সবাই সলভ করতে পারবো, আমি আপনাদের তাও হেল্প করে দিচ্ছি। আমরা বলছি যে এই হচ্ছে ধরে নেই বুয়েট ফুটবল মাঠ। তো এই বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে কি আমরা বলেছি কতটুকু? 110 মিটার। ওকে, সো Lx ইকুয়ালস টু আমরা বলছি 110 মিটার এবং Ly আমরা বলছি কত? Ly আমরা বলছি হচ্ছে 50 মিটার। ওকে, খেয়াল করে দেখেন এখন কিন্তু এলিয়েনদের যে স্পেসশিপ আছে সেই স্পেসশিপ কিন্তু x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নিয়ে আছে, which is vx is equals to 0.6। সো আমরা বলবো এখানে ly এর কোনো পরিবর্তন হবে না। সো ly ইকুয়ালস টু হবে ly প্রাইম ইকুয়ালস টু হবে আমাদের জন্য 50 মিটার, ঠিক আছে? কিন্তু lx কিন্তু আর আগের মতো থাকছে, lx থাকছে ঠিক আছে 110 মিটার, কিন্তু lx প্রাইম কে দেখছে? এই যে ভিন গ্রহের বাসিন্দারা যা পরিমাপ করবে সেটাই হবে আমাদের জন্য lx প্রাইম এবং ly প্রাইম, ঠিক আছে? সো lx প্রাইম যখন পরিমাপ করছে ভিন গ্রহের বাসিন্দারা, তারা নিজেরা স্থির পর্যবেক্ষক কিন্তু তারা দেখছে একটা গতিশীল খেলার মাঠ, কারণ তাদের সাপেক্ষে খেলার মাঠ কিন্তু গতিশীল, রাইট? সো lx প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে lx ইনটু 1 - v² ডিভাইডেড বাই c²। তো যদি আমরা এবার ভ্যালু ইনপুট দেই, আমরা বলবো 110 ইনটু 1 - 0.6 হোল স্কয়ার্ড। ভেরি গুড। সো আমরা যদি মানগুলো বসাই, 110 ইনটু √1 - 0.6 হোল স্কয়ার্ড, আমরা তাহলে এই ক্ষেত্রে এক্স্যাক্টলি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 88 মিটার্স, ঠিক আছে? অ্যান্ড অ্যাডমিশন টেস্টে দেখবেন মোটামুটি হচ্ছে কি অনেক কেসে এরকম আমরা ডেটা পাবো যেখানে আমরা একদম লেটস সে ইন্টিজার্স রেজাল্ট হিসেবে পাবো, ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছু নাই, এরকম পাইতেই পারি আমরা। সো আমরা এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কি দিব? অ্যান্সার কিন্তু আলাদা করে না লিখলেও চলে, বাট স্টিল আমি বলে দিচ্ছি এখানে Lx প্রাইম দেখছি আমাদের 110 মিটার এবং Ly প্রাইম আমরা দেখবো হচ্ছে গিয়ে 88 মিটার। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছেন। আমরা এবার পরবর্তী টপিকে মুভ অন করব।
আমরা এখন কথা বলবো কাল দীর্ঘায়ন নিয়ে বা টাইম ডাইলেশন নিয়ে। এখানেও দেখেন একই রকম একটা ব্যাপার আছে। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের থেকে বেশি মনে হবে। এই প্রভাবকে আমরা বলছি কাল দীর্ঘায়ন, তাই না? যেখানে আমরা t ইকুয়ালস টু বলছি t নট ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার অর ডেল্টা t হিসেবেও বলতে পারি আমরা, ঠিক আছে? এখন এখানে বুঝতে হবে যে আসলে কোনটা আমরা গতিশীল সময় আর কোনটাকে আমরা স্থির সময় বলছি। এই যে ডেল্টা t নট অথবা t নট, এরাই হচ্ছে আমাদের জন্য t নট অথবা ডেল্টা t নট, এটাই হচ্ছে আমাদের জন্য আসলে স্থির সময়, ঠিক আছে? এখন আমরা আগেও বলেছি এই স্থির সময় বলতে আমরা কি বুঝি। আমরা বোঝাতে চাচ্ছি যেই পর্যবেক্ষক আছেন, যেই স্থির পর্যবেক্ষক আছেন, সেই স্থির পর্যবেক্ষক যদি একটা ঘটনা স্থির অবস্থায় থাকায় বা নিশ্চল অবস্থায় সংঘটিত কোনো ঘটনার সময়কাল পরিমাপ করেন, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্থির সময়, ঠিক আছে? আর যেটাকে টি বলছি বা ডেল্টা টি বলছি, সেটাকে আমরা বলছি কি গতিশীল সময়। গতিশীল সময় আসলে কার গতিশীলতার কথা বলা হচ্ছে এখানে? এখানে কিন্তু আমরা ঘটনার গতিশীলতার কথা বলছি। স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার গতিশীলতা আর স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার স্থিরতা, যেটা টি নট বা ডেল্টা টি নট, সেটা কিন্তু স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার স্থিরতা। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের টি বা ডেল্টা টি, সেটা আমাদের জন্য স্থির সময় না, সেটা আমাদের জন্য গতিশীল সময়। সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার গতিশীলতা। ঠিক আছে? সো আপেক্ষিকতা তখনই কাজ করছে যখন আবার আগের মতো এভাবে কথাটা বলে নিব আমরা। আপেক্ষিকতা তখনই কাজ করছে যখন ঘটনার সাথে পর্যবেক্ষকের গতিশীলতা বা স্থিরতার প্রশ্নবিদ্ধ হচ্ছে, ঠিক আছে? তার মানে ঘটনা এবং পর্যবেক্ষকের মধ্যেই আপেক্ষিকতা, ঠিক আছে? সো পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনা যখন স্থির, যখন আমরা বলছি পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনা স্থির, তখন আমরা স্থির সময় নোট করছি। এবং যদি পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনা গতিশীল হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা স্থির সময় বলবো না, তখন আমরা বলবো সেটাকে গতিশীল সময়, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখলেই আই গেস প্রবলেমগুলো সলভ করা অনেক বেশি সোজা হয়ে যাবে আমাদের জন্য। আমরা এখন তাহলে একটা কাজ করি, একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে প্রবলেম 6, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.1 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 40 বছর যদি মহাকাশে কাটিয়ে আসেন, তাহলে তার বয়স কত হবে? এখন একটা জিনিস বুঝতে হবে, মহাশূন্যচারী 25 বছর বয়সে যাত্রা করেছেন এবং তিনি একটা বিশাল সময় ধরে মহাশূন্য যানে চড়েছেন। তো তার যে বয়স চেঞ্জ হয়েছে, কার সাপেক্ষে চেঞ্জ হয়েছে? পৃথিবীর সাপেক্ষে কি? না, কারণ মহাশূন্যচারীর জন্য প্রসঙ্গ কাঠামো কিন্তু মহাশূন্য যান। দ্যাট মিনস মহাশূন্যচারী মহাশূন্য যানে আছেন, সেই মহাশূন্য যানের রেসপেক্টে তার সমস্ত বডির মেটাবলিজম হয়েছে এবং সেই অনুযায়ী তার বয়স পরিবর্তিত হয়েছে। সো আমাকে বুঝতে হবে যে মহাশূন্য যানে চড়া অবস্থায় মহাশূন্যচারী নিজের যে বয়স পরিমাপ করবেন, সেটাই কিন্তু তার প্রকৃত বয়স টি নট। এবং পৃথিবীর হিসেবে তিনি যে 40 বছর সময় কাটিয়ে এসেছেন, এটা কিন্তু আসলে মহাশূন্যচারীর বয়সের জন্য গতিশীল সময়। কারণ আমি আবারও বলছি, মহাশূন্যচারী নিজে তার বয়স পর্যবেক্ষণ করছেন, পৃথিবীতে বসে যে সময় চলে গেছে সেই সময় মহাশূন্যচারীর জন্য একটি গতিশীল সময়, এবং মহাশূন্যচারী নিজে যখন মহাশূন্য যানে আছেন, তিনি যে সময়টি হিসাব করছেন সেটি কিন্তু স্থির সময় মহাশূন্যচারীর সাপেক্ষে। এখানে মেইন প্রসঙ্গ বস্তু বা পর্যবেক্ষক বলি, সেটা কিন্তু আমাদের জন্য মহাশূন্যচারী নিজে। সো এই জন্য মহাশূন্য যানে চড়ে যে সময় গিয়েছে সেটা স্থির সময়, আর পৃথিবীতে এর মধ্যে যে সময় অতিবাহিত হয়েছে সেটা কিন্তু অবশ্যই গতিশীল সময়। এই ব্যাপারটাকে প্লিজ আমরা একটু যেন অবশ্যই খেয়াল রাখি।
যদি আমরা এখন এখানে ইকুয়েশনে ইনপুট দিতে চাই, ইকুয়েশন হবে t is equals to t naught divided by 1 minus v squared by c squared, অথবা আমরা বের করতে চাই t naught, মহাশূন্যচারী নিজে আসলে তার বয়স কতটুকু হিসেব করেছেন, সো t into root over 1 minus v squared by c squared। প্রশ্ন মতে আমরা বলবো এখানে t equals to কত, t equals to হচ্ছে গিয়ে 40 years, ঠিক আছে। তাহলে t equals to 40 years চাই, 40 ইনপুট দিলাম into 1 minus v squared by c squared, that means 2.1 divided by 3 whole square, because 10 to the power 8 পরস্পরকে ক্রস আউট বা ক্যান্সেল আউট করে দেয়। তাহলে আমরা বলবো 40 into root over 1 minus 2.1 divided by 3 whole squared। ভ্যালু আসছে আমাদের জন্য এখানে, আপনারা দেখতে পাবেন যদি ক্যালকুলেশন করেন, ভ্যালু আসবে 28.57 ইয়ার্স, ঠিক আছে। যদি তাই হয় তাহলে মহাশূন্যচারী বয়স আসলে কত, প্রকৃত বয়স যখন পৃথিবীতে আসছে তার বয়স, মহাশূন্যচারীর বয়স, এজ অফ দি অ্যাস্ট্রোনট ইকুয়ালস টু, আমি বলবো 25 প্লাস 28.57 অর্থাৎ 53.57 years। I guess আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবলেমটি দেখি, এটা বুয়েটে এসেছিল একবার 2016-17 সেশনে, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আর যদি কেউ আমরা ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকি তাহলে আমরা এই কোয়েশ্চেনের সাথে ইন্টারস্টেলার মুভির খুব একটা মিল পেয়ে থাকবো। প্রশ্নে বলা হয়েছে একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়, তিনি পৃথিবী থেকে অতি দ্রুত গতির মহাকাশযানে দূরবর্তী কোনো গ্রহে যেতে চাইলেন। উক্ত গ্রহে যেতে তার 2 বছর এবং আসতে 2 বছর সময় লেগেছে, এবং এই পুরো সময়টা তিনি নিজের কাঠামোতে পরিমাপ করেছেন। প্রশ্ন করা হয়েছে পৃথিবীতে এসে দেখলেন তার কন্যা তার থেকে কিন্তু 20 বছর ছোট হয়ে গেছে। ফাইনালি প্রশ্ন করেছে এ যাত্রায় মহাশূন্য যানটির বা মহাকাশ যানটির বেগ কত। এখানে একটা জিনিস দেখবেন আপনারা, পুরো প্রশ্নের বর্ণনাটা যদি খেয়াল করেন, প্রথমে বলা হচ্ছে পিতা তার কন্যা থেকে কত বছরের বড়, তারপর বলা হয়েছে সেই পিতা পৃথিবী থেকে অতি দ্রুত গতির মহাশূন্য যানে করে গিয়েছেন এবং আসতে কতটুকু সময় লেগেছে, যেতে কতটুকু সময় লেগেছে, তারপর বলা হয়েছে পৃথিবীতে এসে তিনি দেখলেন পিতা এবং কন্যার বয়সে পার্থক্য একটু চেঞ্জ হয়েছে, তাই না? এতগুলো বর্ণনায় কিন্তু খেয়াল করে দেখবেন কোথাও কোনো বেগের কথা উল্লেখ করা হয় নাই। ফাইনালি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এই যাত্রায় মহাকাশ যানটির বেগ কত। The thing that you have to understand is এরকম টাইপের কোয়েশ্চেন যখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা সাইকোলজিক্যালি একটু ভয় পেয়ে যান, এই কারণে প্রশ্নটা পড়তে গিয়ে, বিকজ শুরু থেকে একবারও বেগের কথা মেনশন করা নাই, হঠাৎ করে আপনাদের সামনে বেগের কথা জিজ্ঞেস করা হয়েছে। সো প্রথমবার প্রশ্নটা পড়তে গেলে অনেকেই বাড়ি খেতে পারেন, একটা ধাক্কা খেতে পারেন, বা হঠাৎ করে মনে হতে পারে কিভাবে ক্যালকুলেশন করবো। দিস ইজ আ সাইকোলজিক্যাল গেম, দ্যাটস ওয়াই আমরা বলি যখন কোয়েশ্চেন পড়বেন প্লিজ নিজেকে ওপেন রাখবেন এবং চেষ্টা করবেন কোয়েশ্চেনটাকে একটু ভালো মতো কেয়ারফুলি ডিকোড করার জন্য, যে আসলে কোন ওয়েতে গেলে আমরা সলভটাকে খুব ইজিলি করতে পারবো। তো এই প্রবলেমটি বোঝার জন্য বা সলভ করার জন্য আমরা যেটা করবো, আমরা আগে ধরে নেই যে পিতার বয়স ধরলাম হচ্ছে গিয়ে x, ঠিক আছে। এটা হচ্ছে পিতার বয়স। যদি পিতার বয়স x হয় তাহলে আমাদের বলা হচ্ছে পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়, তাহলে কন্যার বয়স কত, x - 20, এটা হচ্ছে আমাদের কন্যার বয়স। এবং এই পুরোটা কিন্তু যাত্রার পূর্বে, এখন ওনারা যাত্রা শুরু করেন না, এটা যাত্রার পূর্বে, বিফোর দ্য জার্নি, যাত্রার পূর্বে। তো ইন বিটুইন দ্য জার্নি কি হয়েছে, পিতার বয়স কতটুকু চেঞ্জ হয়েছে, x+4। কেন x+4 ব্যাপারটা বোঝেন, পিতা কিন্তু পৃথিবী থেকে যখনই মহাশূন্য যানে চলে এসেছেন তখন তার বয়স নিজে অবজার্ভ করছেন এবং তার পরিপার্শ্বের সাপেক্ষে, তার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বয়স চেঞ্জ হচ্ছে। সো পিতা যখন 2 বছরে গিয়েছেন এবং 2 বছরে এসেছেন নিজের কাঠামোতে মাপা, তাহলে পিতা তার নিজস্ব প্রকৃত সময়টাই মেপেছেন, তাই না? তাহলে ফিরে আসার পর পিতার বয়স কত, ফিরে আসার পর পিতার বয়স, এটা হচ্ছে ফিরে আসার পর পিতার বয়স কত, সেটা x+4। এখন তিনি এসে কি দেখেছেন, এসে দেখেছেন তার কন্যা থেকে তিনি 20 বছরের ছোট হয়ে গেছেন, তার মানে কন্যা তার থেকে কত, 20 বছরের বড় এখন। তাহলে কন্যার বয়স কত, x+4, এটা হচ্ছে পিতার বয়স। এই অবস্থায় কন্যা তার থেকে আরো 20 বছর বড়, তাহলে x+4 + 20, এটা হচ্ছে ফিরে আসার পর কন্যার বয়স। কে ফিরে আসার পর, পিতা ফিরে আসার পর কন্যার বয়স, ঠিক আছে। এখন ব্যাপারটা দেখেন, এই x এবং x+4 এই দুইটা কিন্তু ভাইয়া যাত্রার আগে এবং যাত্রার পরে যেটাই, এই দুইটা কিন্তু স্পেসশিপে বসে হিসেব।
পৃথিবীর হিসেব কোনটা? পৃথিবীর হিসেব যদি আমরা দেখতে চাই, পৃথিবীর হিসেবটা আমাদের এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে পৃথিবীর হিসেব। কন্যার বয়স এটাও পৃথিবীর হিসেব, কন্যার বয়স এটাও পৃথিবীর হিসেব। সো ফিরে আসে বা যাত্রার পূর্বে কন্যার বয়স যা এবং যাত্রার পরে বা ফিরে আসার পরে কন্যার বয়স যা, এই দুইটা ডিফারেন্স থেকে কিন্তু আমরা অবশ্যই পৃথিবীতে কতটুকু সময় অতিবাহিত হয়েছে সেটা বের করতে পারবো, তাই না? সো এটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে T2 প্রাইম, এটাকে বললাম আমরা T1 প্রাইম। আমরা তাহলে বলতে পারি T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য T প্রাইম, which is equals to x plus 4 plus 20 minus x minus 20. So এই x এবং এই x কাটাকাটি করে আমরা বলতে পারি t prime equals to কত? খেয়াল করে দেখেন, t prime equals to আমাদের জন্য হচ্ছে 44. If I am not wrong, t prime আমাদের জন্য 44. এখন এই যে টি প্রাইম বের করলাম আমরা, এই টি প্রাইম সময়টা কোথায় গিয়েছে? পৃথিবীর হিসেবে গিয়েছে। তাহলে মহাশূন্য যানে কতটুকু টাইম গিয়েছে? আমরা যদি বলি মহাশূন্য যান যখন চলে এসেছে পৃথিবীতে তখন সেই সময়টা হচ্ছে T2, এবং মহাশূন্য যান যখন যাত্রা করেছে সেই সময়টা T1। আমরা কিন্তু বলতে পারি T2 মাইনাস T1 হচ্ছে মহাশূন্য অতিবাহিত সময় T। এখন T2 কত? T2 হচ্ছে x প্লাস 4 এবং T1 কত? T1 হচ্ছে x। যদি আমি মান বসিয়ে T এর ভ্যালু হিসেব করি আমরা বুঝতে পারছি T এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 ইয়ার্স। তাহলে 4 ইয়ার্স সময় গিয়েছে মহাশূন্য যানে, ওই সময় কিন্তু পৃথিবীতে সময় চলে গিয়েছে কতটুকু? 44 ইয়ার্স। এখন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের মহাশূন্য যানের বেগ বের করতে বলা হয়েছে, মহাশূন্য যানের বেগ, এই ঘটনাটা কিন্তু মহাশূন্য যানের জন্য স্থির কিন্তু পৃথিবীর জন্য গতিশীল, রাইট? সো পৃথিবীর যে সময়টা আছে এটা কিন্তু গতিশীল সময়, কার সাপেক্ষে? মহাশূন্য যানে এই ঘটনা যে ঘটছে তার রেসপেক্টে, রাইট? সো পৃথিবীতে যে সময়টা গিয়েছে সেটা আমাদের জন্য গতিশীল সময়, মহাশূন্য যানে বসে যে সময়টা গিয়েছে সেটা আমাদের জন্য স্থির সময়। সো আমরা তাহলে কি বলবো? আমরা বলবো এখানে ইকুয়েশন হচ্ছে গিয়ে গতিশীল সময় t প্রাইম ইজ ইকুয়ালস টু স্থির সময় t ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার্ড বাই c স্কয়ার্ড। অর্থাৎ আমরা বলবো 44 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার্ড বাই c স্কয়ার্ড। তো যদি এবার আমরা ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই আমরা বুঝতে পারছি আমরা বাম পক্ষে পাবো 4 বাই 44 ইজ ইকুয়ালস টু root over 1 minus v squared by c squared, অর্থাৎ 1 by 11 whole squared equals to 1 minus v squared by c squared। এখান থেকে ক্যালকুলেশনটা আই গেস ইজি, আমরা যদি করি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আসবে v is equals to 2.98 into 10 to the power 8 meters per second। ঠিক, মহাশূন্য যানের বেগ কিন্তু চলে আসলো। আই গেস অঙ্কটা বুঝতে পেরেছেন আপনারা? যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আরেকবার কষ্ট করে ভিডিওটাকে পজ করে রিওয়াইন্ড করে আপনারা দেখে নিতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে কোনো এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। এই ধরনের দুটি জীবাণুকে নভোযানে করে মহাকাশ যানে পাঠানো হলো এবং 1000 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। নভোযানে করে মহাকাশে আসলে হবে, এনিওয়েজ নভোযানে করে মহাকাশে পাঠানো হলো এবং 1000 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। যদি নভোযানের গতি 0.995 c হয় তবে নভোযানটি পৃথিবীতে ফিরে আসার পর এতে কতগুলো জীবাণু থাকবে? আচ্ছা, তো এখন দেখেন বলা হয়েছে পৃথিবীতে 1000 দিন পর ফিরিয়ে আনা হয়েছে, তাহলে এই হিসাবটা কিন্তু পৃথিবীর হিসেবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা আমাদের জন্য টি। আর মহাকাশ যানে বা নভোযানে আসলে কতদিন এই জীবাণুগুলো অতিক্রম করেছে সেটা কিন্তু আমরা জানি না, সেটাই আমাদের জন্য হচ্ছে গিয়ে তার প্রকৃত সময় টি নট। তো আমরা বলবো টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। এখান থেকে কিন্তু আমরা টি নটের মান বের করতে পারি, টি নট ইকুয়ালস টু টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। এখান থেকে টি এর ভ্যালু হচ্ছে 1000 ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড মানে 0.995 হোল স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করলে দেখবেন এই ভ্যালুটা আসা উচিত অলমোস্ট 100 দিন। ঠিক আছে, 100 ডেজ আসা উচিত। এখন অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা আপনাকে বলে দিই কত আসবে আসলে, কেন আমরা এটাকে 100 ডেজ করছি সেটাও বলে দিচ্ছি। এইটার অ্যাকচুয়াল ভ্যালু আসে 99.87 ডেজ। ঠিক আছে, সো এই যে 99.87 ডেজ এটাকে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি 100 ডেজ বলে ফেলতে পারি অ্যাপ্রক্সিমেশন করে। ঠিক আছে, এখন যে কেন এই কাজটা করছি খেয়াল করেন, বলা হয়েছে প্রতি 20 দিনে সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। সো যদি 20 দিনে সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয় বুঝতেই পারছেন আমরা 100 দিনে মোটামুটি 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু পাবো যদি একটা জীবাণু পাইতাম। একটা জীবাণু বেসিক্যালি 2 টু দি পাওয়ার 5 সংখ্যক বার তারা ডাবল হবে।
বুঝতে পারছেন, কারণ 100 ডেজ যেহেতু আমরা বলতেই পারি 100 দিন মানে হচ্ছে কি 5 বার 20 দিন আসবে, রাইট? 100 ডিভাইডেড বাই 220 ইজ ইকুয়ালস টু 5 ডেজ, মানে 5 টাইমস, রাইট? সো মোট 5 বার দ্বিগুণ হওয়ার সুযোগ পাবে। সো 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু পাইতাম যদি আমরা একটা জীবাণু নিয়ে কাজ করতাম, কিন্তু বলা হয়েছে এই ধরনের দুইটি জীবাণুকে নভোযানে করে পাঠিয়েছি, সো আমরা বলবো 2 ইনটু 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু আমরা আসলে পেয়ে যাব এখানে, ঠিক আছে? অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ আমরা বলতে পারি 64টি জীবাণু পাবো আমরা এখানে, বা মাইক্রোবস। আই গেস বুঝতে পেরেছেন সবাই? ব্যাস। পরবর্তী প্রবলেমে আমরা ভরের আপেক্ষিকতা নিয়ে কথা বলছি, এবং এখানেও এম হচ্ছে কি আমাদের আগের মতো গতিশীল ভর। গতিশীল ভর কার সাপেক্ষে? একজন স্থির পর্যবেক্ষক যখন গতিশীল অবস্থায় কোনো বস্তুকে পরিমাপ করবেন, এবং একজন স্থির পর্যবেক্ষক যদি ওই একই বস্তুকে নিশ্চল অবস্থায় পরিমাপ করেন, সেটা হবে আমাদের জন্য স্থির ভর, ঠিক আছে? আচ্ছা, এটা আই গেস পারবো আমরা, বুঝতে পারছি, এবং এগুলোর প্রমাণ বইয়ে আছে, একবার করে দেখে নিলে আই গেস আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং ভর শক্তি সংক্রান্ত সমস্যায় আমরা বুঝতে পারছি E ইকুয়ালস টু mc স্কয়ার, আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা। m এর ভ্যালু যদি আমরা ভরের আপেক্ষিকতা এক্সপ্লিসিটলি বসিয়ে দেই, তখন আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। আর গতিশক্তি E কে ইকুয়ালস টু হচ্ছে E মাইনাস EP বা mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, এটা হচ্ছে গিয়ে বস্তুর গতিশক্তি, ঠিক আছে? এবং 1 অ্যাটমিক মাস ইউনিট হিসেবে আমরা যদি হচ্ছে গিয়ে এনার্জিকে ক্যালকুলেট করি, তার জন্য আমরা এরকম টাইপের এনার্জি পাবো E ইকুয়ালস টু mc স্কয়ার থেকে, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট এককে। এগুলো জাস্ট মনে রাখার জন্য আমরা ফর্মুলাগুলো দিয়ে রেখেছি এখানে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি কিছু গাণিতিক সমস্যা রয়েছে। বলা হয়েছে কোনো একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তি 2.8 গুণ। তো মোট শক্তি যদি E হয় এবং গতি মানে স্থির অবস্থার শক্তি বা স্থিতিশক্তি যদি EP হয়, আমরা বলতে পারি E is equals to 2.8 EP, ঠিক আছে? E equals to আমরা বলতে পারি mc স্কয়ার্ড equals to 2.8 into m নট c স্কয়ার্ড, কারণ m নট হচ্ছে স্থির অবস্থার ভর। m এর জায়গায় আমরা বলতে পারি m নট ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার into c স্কয়ার্ড equals to 2.8 into m নট c স্কয়ার্ড। খেয়াল করে দেখেন, m নট c স্কয়ার্ড এবং m নট c স্কয়ার্ড কাটাকাটি গিয়ে আমরা বলতে পারি 1/2.8 is equals to root over 1 minus v squared by c squared। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা বস্তুর দ্রুতির মান v পেয়ে যাব। তো v পাওয়ার জন্য আমরা প্রথমে পুরো রাশিটাকে স্কয়ার করব, স্কয়ার করে পক্ষান্তর করে নরমাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে v ইকুয়ালস টু আসবে 2.80 into 10 to the power 8 meters per second। এটাই তাহলে বস্তুর দ্রুতি। চমৎকার। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। প্রবলেমটাতে বলা হয়েছে একটি আয়তাকার ব্লকের ঘনত্ব এত, 0.6 c বেগে একটি রকেট সেই ব্লকের দৈর্ঘ্য বরাবর গতিশীল। ওকে, খুব ভালো কথা। আমরা যদি এখন ধরি এই হচ্ছে আমাদের জন্য আয়তাকার ব্লক, যেহেতু ঘনবস্তু, এই হচ্ছে আমাদের জন্য সেই আয়তাকার ব্লক। এই আয়তাকার ব্লকের দৈর্ঘ্য বরাবর একজন ভদ্রলোক গতিশীল হচ্ছে একটা রকেট নিয়ে। সো vx equals to 0.6 c। তাহলে খেয়াল করে দেখি, যদি এটা আমাদের রকেটের দৈর্ঘ্য হয়, ধরলাম সেটা হচ্ছে স্থির অবস্থার l নট। এটা যদি রকেটের জন্য আমাদের উচ্চতা হয়, ধরলাম সেটা h নট। এবং এইটা যদি রকেটের প্রস্থ হয়, ধরলাম সেটা হচ্ছে রকেটের জন্য b নট, ঠিক আছে? তো তাদের যে আয়তন ইনিশিয়াল v নট, সেটা হবে কি l নট, b নট এবং h নট। খেয়াল করে দেখেন, যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, তাহলে পরিবর্তিত আয়তন v কত হবে? v ইকুয়ালস টু হবে l নটের জায়গায় আমরা সবাই জানি আই গেস এই ফর্মুলাটা, যে l ইকুয়ালস টু আমরা পড়ে এসেছি l নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার্ড বাই c স্কয়ার, তাই না? তাহলে v ইকুয়ালস টু কি হবে? v ইকুয়ালস টু হবে l ইনটু b নট ইনটু h নট। কেন? কারণ তার b নট এবং h নট অক্ষ বরাবর কোনো গতি বা বেগ নাই। তো মান যদি বসিয়ে দিই, আমরা এখানে পাবো l নট ইনটু 1 মাইনাস রুট ওভার v স্কয়ার বাই c স্কয়ার ইনটু b নট ইনটু h নট। অর্থাৎ খেয়াল করেন, এখানে l নট, b নট, h এবং h নট মিলে কিন্তু v নট ক্রিয়েট করছে। সো আমি বলবো v ইজ ইকুয়ালস টু v নট ইনটু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, ঠিক আছে? এবং রকেটের যে ভর আছে, সরি এই ব্লকের যে ভর আছে, সেই ভরের আপেক্ষিকতা দিয়ে m ইকুয়ালস টু m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, এটা হবে ইকুয়েশন। এখন আমরা জানি রকেটের ঘনত্ব যদি হচ্ছে কি রো নট হয় স্থির অবস্থায়, সরি রকেটের না, আয়তাকার ব্লকের ঘনত্ব রো নট যদি স্থির অবস্থায় হয়, সেই রো নট দেওয়া আছে 2500 কেজি পার মিটার কিউব। এখন পঁচিশশো কিলোগ্রাম পার মিটার কিউব। এখন গতিশীল অবস্থায় রকেটের ঘনত্ব যেমন হবে, সেটা যদি রো নট হয় বা রো হয়, রো ইকুয়ালস টু আমরা কি বলবো? রো ইকুয়ালস টু বলবো আমরা m ডিভাইডেড বাই v, একক আয়তনে ঘনত্ব, তাই না?
সরি একক আয়তনে ভর, এটাই হচ্ছে ঘনত্ব। সো এখানে যদি আমরা ইকুয়েশনগুলো বসিয়ে দেই, আমরা m এর জায়গায় বসাবো m নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং ভি এর জন্য আমরা বসাবো ভি নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্যালকুলেশন করলে বুঝতেই পারছেন আমাদের এখানে m নট বাই ভি নট ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এই m নট বাই ভি নটই কিন্তু আমাদের জন্য আসলে, তো আমরা কিন্তু এখানে রো ইকুয়ালস টু বলতে পারি রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাই বলতে পারবো এই আশা করি। এবং এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে ভ্যালুটা বসাই, মান আসছে 3906.25 কেজি পার মিটার কিউব। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। বুঝতে পারছি আশা করি। পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে একটি স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে দুটি 1 কেজি নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে বিভক্ত হলো এবং পরস্পর থেকে 0.6 সি ভেলোসিটিতে দূরে সরে গেল। মূল বস্তুটির নিশ্চল ভর কত নির্ণয় করো। তো যেহেতু বলা হচ্ছে যে স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে, তার মানে স্থির বস্তুটি একসময় শুরুতে একটা হোল বডি ছিল, তাহলে সেই হোল বডির ভর ধরলাম আমরা এম এ, ঠিক আছে, এবং তারপর 1 কেজি নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে বিভক্ত হলো, কিন্তু তারা কিন্তু স্থির নাই, তাই তো। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে নিশ্চল ভর যে দুটা টুকরা হলো, এই সম্পূর্ণ বডিটা ভেঙে যেই দুইটা টুকরা হলো, ধরলাম একটা টুকরা বি একটা টুকরা সি, তাহলে তাদের নিশ্চল ভর হবে এম বি নট এবং এম সি নট, উইচ আর বোথ ইকুয়াল টু 1 কিলোগ্রাম বলা হয়েছে প্রশ্নে, ঠিক আছে। এখন শক্তির নিত্যতা সূত্র আমরা যে অনুযায়ী বলতে পারি যে এই এম এ যতটুকু এনার্জি হোল্ড করছে, দ্যাট ইজ ই এ, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের এম বি এবং এম সি এর এনার্জি এর সমান, এই দুইটা ভরের মোট এনার্জির সমান। তাহলে আমরা বললাম ইবি প্লাস ইসি, ঠিক আছে, এটা বলা আমাদের জন্য খুবই ইজি। এখন যেহেতু দুজনেরই ভর আমাদের ইকুয়াল, নিশ্চল ভর দুজনেরই ইকুয়াল, সো এরা যেহেতু দুজনই একই বেগে গতিশীল, তাহলে আমরা বলতে পারি এদের দুজনের ক্ষেত্রেই আমাদের একই পরিমাণ এনার্জি আসছে, অর্থাৎ আমরা বলতে পারি ইবি ইকুয়ালস টু ইসি। তো যদি ইবি ইকুয়ালস টু ইসি হয়, যদি ইবি ইকুয়ালস টু ইসি হয়, তাহলে আমরা বলবো 2 ইবি। ভালো কথা। তাহলে আমরা যদি এখানে বলি ই এর সমস্ত শক্তিই কিন্তু তার বেসিক্যালি নিশ্চল শক্তি, কারণ সে কিন্তু স্থির অবস্থায় ছিল, তাহলে তার সমস্ত শক্তি যদি নিশ্চল শক্তি হয়, তাহলে আমরা বলবো এম নট সি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু এই যে 2 ইবি, এটা কিন্তু স্থির নাই, তাহলে আমরা বলবো এটাকে 2 এম বি বা এম সি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা বলবো এখানে 2 এম সি স্কোয়ারের জায়গায় 2 এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের জায়গায় আমরা আসলে কি ইনপুট দিচ্ছি, ভি এর ভ্যালু আমাদের কাছে বলে দেওয়া হয়েছে 0.6, তাহলে 0.6 হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখন এই পাশেও কিন্তু আমাদের এম নট সি স্কোয়ার রয়ে গেছে, তাহলে এই সি স্কোয়ার এবং এই সি স্কোয়ার পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে আমরা বলতে পারি এম নট ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে দেখবেন মান আসে 5/2 অর্থাৎ 2.5 কিলোগ্রাম। ব্যাস, এই হচ্ছে প্রবলেমের সলিউশন। আই গেস সবাই বুঝতে পেরেছেন কি করেছি আমরা এখানে। আমি আবার একটু যদি রিক্যাপ করি, বলা হচ্ছে একটি স্থির বস্তু বিস্ফোরণের সময়, সো স্থির বস্তুর বিস্ফোরণের সময় সমস্ত শক্তি বেসিক্যালি তার স্থিতিশক্তি, ঠিক আছে, এবং ধরে নিচ্ছি সেই সম্পূর্ণ বস্তুটি ইএ, এবং সেই ইএ টুকরোটি ভেঙে আমাদের দুইটা টুকরা হয়েছে এবং দুইটা টুকরা নিশ্চল ভর দেওয়া আছে, কিন্তু তারা পরস্পর গতিশীল, সুতরাং তাদের যে মোট শক্তি এটা কিন্তু অবশ্যই তাদের শুধুমাত্র স্থিতিশক্তি না, সম্পূর্ণ শক্তিতে আমরা বলবো ই এম ইকুয়ালস টু এম সি স্কোয়ার, ভর শক্তি ইকুয়েশন ইউজ করে। সেখান থেকে আমরা নিশ্চল ভরের এম এর জায়গায় নিশ্চল ভরটাকে ইনপুট দিয়ে আপেক্ষিক ভরের আপেক্ষিকতার ফর্মুলাটা ইউজ করে বেসিক্যালি এখানে এই ফর্ম্যাটটা নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। আই গেস বুঝতে পেরেছি সবাই এই পার্টটুকু কিভাবে করা হয়েছে। তো অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে এই ক্লাসটি করার জন্য। আই গেস আমি আপনাদের একটু হইলেও প্রবলেমগুলোকে ইজ করতে পেরেছি আপনাদের জন্য। আজকে এই পর্যন্তই। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে এখানে সাইন আউট করছি। অনেক ধন্যবাদ সবাইকে।